জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 নিয়ে মাই টিভির বিশেষ আয়োজন ভোটের আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। এরই মধ্যে আপনারা সবাই জেনে গেছেন ভূমিধস জয়ে 2 দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি। এই যখন বাস্তবতা, তখন আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আসুন শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক ডানে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং জি9-এর সাধারণ সম্পাদক। আর আমার বামে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, তিনি রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভোটের আলাপে। ভোট যদিও ভোট শেষ হলো, বিএনপির ভূমিধস বিজয়ও নিশ্চিত হলো। এবার সরকার ও গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হবে। আমার মনে হয় সায়ন্ত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি শুরু করুন। সরকার গঠন এবং গণতন্ত্রের নতুন অভিযাত্রা প্রত্যাশা কেমন? ইলেকশনকে মূল্যায়ন করে যদি আপনি একটু বলেন। যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় রাজ্জাকি ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এইবারের নির্বাচনটাও ছিল একটু ভিন্ন ধরনের, ভিন্ন মাত্রার, ভিন্ন আকাঙ্ক্ষার। কারণ 16 বছরের বেশি সময় ধরে ফ্যাসিবাদ জেঁকে বসেছিল এই দেশে। তার আগে 2 বছর একটা আর্মি ব্যাকড বিশেষ সরকার ছিল, 111 খ্যাত সরকার। ফলে বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থায় পৌঁছে গিয়েছিল। এর অর্থনীতি, এর নানান রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব কিছু ভেঙে পড়েছিল। স্টেট স্পন্সার্ড করাপশন অ্যান্ড ব্যাংক লুট, মানি লন্ডারিং, নানান কিছু হয়েছে, গুম খুন, হত্যা, হামলা মামলা। মানে বাংলাদেশটা এক কথায় সাধারণ মানুষের এবং প্রতিপক্ষের জন্য এক বিভীষিকাময় দেশ হয়ে উঠেছিল। সেই কারণে যেহেতু ওইখান থেকে উত্তরণের আকাঙ্ক্ষাটা সবার মধ্যে তৈরি হয়েছিল, এমনকি যে বিএনপি এর আগে বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে রাষ্ট্র চালিয়েছিল, ওই সংবিধান এবং ওই কাঠামোর আওতায় তারাও ফিল করলো যে একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে না, সুতরাং এই রাষ্ট্রটার মেরামত দরকার। সেই মেরামতের জন্য তারা 31 দফা দিয়েছিল। জামায়াত ইসলাম সহ ডান বাম সব দল রাষ্ট্র কাঠামোটাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেটাকে না মেনে নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য তারা তৎপর হয়ে উঠেছিলেন। সে কারণে এই নির্বাচনের মাধ্যমে যারা জয়ী হবেন তারা তাদের প্রতিশ্রুত অঙ্গীকার করা ওই রাষ্ট্র কাঠামো নির্মাণের চেষ্টাটা করবেন এবং কতটুকু পারলেন সেটা আমরা দেখব। কতটুকু পারলেন না এবং না পারলে কেন পারলেন না সেই ব্যাখ্যাটাও তারা যাতে দেবেন সেটা আমরা দেখতে চাই। সুতরাং বিএনপির এইবার চ্যালেঞ্জ অনেক বেশি, কারণ বিএনপি এমন একটা অবস্থায় এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা পাচ্ছে। এইখানে 2 বছরের আগেই বলেছি যে 111 সরকার, তারপর 16 বছরের একটা ফ্যাসিস্ট সরকার যারা রাষ্ট্র কাঠামো ভেঙে তছনছ করে দিয়ে গেছে, তারপরে আবার 1.5 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় এমন সব সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো তারা নিয়ে তারা বিএনপি বা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসতো তাদের উপর চাপিয়ে দিয়ে গেল। এই যে ধরেন প্রাথমিক শিক্ষক নিয়োগ, মানে তড়িঘড়ি করে 1 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে, লক্ষ লক্ষ পরীক্ষা নিয়ে সেখানে হাজারের উপরে নিয়োগ দিয়ে যেতে হবে। এই যে ধরেন বেতন স্কেল সব করে অনেক বাড়িয়ে বাহবা করিয়ে বেতন স্কেল দিয়ে যেতে হবে, কিন্তু কোনোটাই কার্যকর করে যাচ্ছে না, বা কিভাবে কার্যকর করবে, অর্থের সংস্থান করতে হবে, কিছুই না বলে চাপিয়ে দিয়ে গেল। এবং বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির বিষয় আছে, সেগুলো চাপিয়ে দিয়ে গেছে। ফলে একটা অনির্বাচিত সরকার, তাদের যেহেতু জবাবদিহিতার প্রশ্ন নাই, তারা এরকম অনেক কিছু করে। সেই বিবেচনায় 111-এর অনির্বাচিত সরকার, মাঝখানে ফ্যাসিজমের 16 বছর এবং পরবর্তীতে আবার অন্তর্বর্তীকালীন এই অনির্বাচিত 1.5 বছর, এই পুরোটা সময়ের যে লিগেসি, তাদের যে ক্রিয়েট করার রাষ্ট্রীয় যে সমস্যাগুলি, এই সবগুলো একদিকে বিএনপির কাঁধে নিতে হচ্ছে। পাশাপাশি যে জন আকাঙ্ক্ষা, মানে এক্সপেকটেশন অনেক হাই হয়ে গেছে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে মানুষ এদেশে বাক স্বাধীনতা চায়, সংবাদ মাধ্যমের স্বাধীনতা চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়, মানবাধিকার চায়, নিরাপত্তা চায়, কর্মসংস্থান চায়, দেশটা একটু মানবিক কল্যাণমুখী রাষ্ট্র হোক সেটা চায়, যোগাযোগ ব্যবস্থার উন্নতি চায়, দুর্নীতি বন্ধ হোক সেটা চায়, সুশাসন চায়।
বিচার বিভাগের স্বাধীনতা চায়, দ্রব্যমূল্য দ্রব্যমূল্য সহনীয় সহনীয় থাকুক চায়। সেটা চায়। কারণ সমস্ত কিছু যেহেতু ভেঙে পড়েছিল, সেইখান থেকে এত বড় বোঝা কাঁধে নিয়ে বিএনপিকে একদিকে এই একটা ভঙ্গুর রাষ্ট্র, আর একদিকে এক্সপেকটেশন অনেক হাই, সেটা নিয়ে শুরু করতে হচ্ছে। কিন্তু তারপরও আমার প্রত্যাশা, বিএনপি যেহেতু 16 বছর নিপীড়নের মুখে পড়েছে এবং একটা ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত ছিল, সুতরাং বিএনপি এটা বোঝে যে মানুষ যদি আবারও সেই রকম তার আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন না হয়, বা না হলে সেটা কেন হলো না সেই জবাবদিহিতা না করে, তাহলে বাংলাদেশের জন্য এটা দুর্ভাগ্য। কারণ যিনি ভুক্তভোগী তিনি জানেন একই রকমভাবে আরেকজন ভুক্তভোগী হলে তার কেমন লাগে। সেই বিবেচনায় আমি আশাবাদী যে বিএনপি ভালো করার চেষ্টা করবে এবং বাংলাদেশে সরকারি দল এবং বিরোধী দল অতীতে যেরকম বৈরিতার প্র্যাকটিস করত, একে অপরকে কি করে ঘায়েল করতে পারে সেই প্র্যাকটিস করত, আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত হতো, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতো। এইবার যেহেতু বিরোধী পক্ষে যারা তারাও নিপীড়িত হয়েছে, তারাও 16, 17, 18 বছর 16 বছর ধরে নিপীড়িত হয়েছে, তারাও গুম খুনের শিকার হয়েছে, তারাও ভালো ভালো প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং তারা যেন জাতীয় সংসদ এবং রাষ্ট্র পরিচালনায় প্রকৃত বিরোধী দলের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেমন ভূমিকা করা উচিত, শুধুই বিরোধিতার জন্য বিরোধিতা নয়, শুধুই নিন্দা করা নয়, শুধুই সরকারকে টেনে ধরা নয়, তাদের গাইড করা এবং ভালো কাজ করতে বাধ্য করা ক্ষেত্র বিশেষে, সেই ভূমিকাটা যাতে নেন। এইটা উভয় পক্ষ যদি এই ভূমিকা নেয়, জনগণের সহযোগিতা পাবে, নিশ্চয়ই আমরা এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্বাচনের বিষয়টা নিয়ে আপনার কাছে একটু পরে শুনবো আমরা। আবু হেনা রাজ্জাকি, আপনি যদি একটু বলেন, এবার সরকার গঠন এবং গণতন্ত্রের নতুন অভিযাত্রা, আপনার প্রত্যাশাটা কি? প্রথম কথা হলো যে এই নির্বাচনের ভিতর থেকে আমাদের যেটা সবচেয়ে বড় লাভ হয়েছে সেটা হইলেই, ধরেন আওয়ামী সরকার মানে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, চলে যাওয়ার পর ইউনূস সাহেব দায়িত্ব নিল, আমরা দলমত নির্বিশেষে সবাই তাকে বসাইলাম। বসানোর পরে তার কাছে আমাদের প্রত্যাশা কী ছিল সেটা পরে আসি। তারপর একটা কথা চলতেছিল এরকম, এই এখন টুপ করে চলে আসবে আগরুম বাগরুম নানান কথা। কেউ কেউ একটু ভীতু হইছে, কখনো কখনো নানান পদের কথা বলছে। কিন্তু এই একটা নির্বাচনের মাধ্যমে যেটা হইল, ইউনূস সরকার তো নির্বাচিত ছিল না, যদিও আমরা বৈধই বলবো তাকে, যেহেতু আমরা সবাই মিলে তাকে বসাইছি। কিন্তু নির্বাচিত সরকার আসায় কি হইল, তার জবনিকাপাত, মানে নির্বাচনের মাধ্যমে একটা সরকার বৈশে গেছে। সুতরাং এখন শেখ হাসিনা কালকে সকালবেলা যদি দেশে চইলেও আসে, তাকে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার আসতে হবে। তো সেটা আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এইটা গেল একটা দিক। আর একটা দিক হইল যে একটা শান্তিপূর্ণ ইউনূস সাহেব সম্পর্কে সায়ন্ত ভাই বেশ কিছু কথা বলেছে। এটা আমি খুব বিনয়ের সাথে তাকে বলছি যে এখন একটা নির্বাচিত সরকার আসছে, আমরা নর্মালি ধরে নিব সে 5 বছর থাকবে, 5 বছর পর আবার ইলেকশন হবে। এখন সে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, যতটুকু সময়ের জন্যই থাকুক সে, একটা সরকার চলে গেছে, আর একটা সরকার আসছে, মানে বিএনপি আরেকটা সরকার হিসেবে আসছে, এর মাঝখানের সময়টা অন্তর্বর্তীকালীন সরকারটা পূর্ণাঙ্গ সরকার। এখন এই পূর্ণাঙ্গ সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তবে যদি সেই কোনো সিদ্ধান্ত রাষ্ট্রের জন্য ভালো না হয় কিংবা ক্ষতিকারক কিছু হয়ে থাকে, আমার মনে হয় নির্বাচিত সরকার আসছে, তাদের সেটা প্রিভিলেজ আছে এটা রিভিউ করার, যদি প্রয়োজন না মনে করে এটা রিভিউ করে বাতিল করার, এবং সেটা যদি জনস্বার্থে বোঝানো যায় আমরাও কোঅপারেট করব 100 বার। কারণ আপনি যদি বুঝাইতে পারেন যে এটা জনস্বার্থ বিরোধী হয়েছে কিংবা খুব বেশি ক্ষতিকারক, অফকোর্স সেই রিভিউ করার সুযোগ আছে, সেটা তারা করুক। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার শেখ হাসিনা যখন চলে যায় তখন রাজাকার এবং রাজাকারের বাচ্চা যাদেরকে বইলে গেছে, রাজাকারের বাচ্চা বলতে আমি ছাত্রদের কথা বলছি, তাদের কিন্তু সে বলছে এরকম কথা যে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এগুলো বইলে গেছে। বাট ইনফ্যাক্ট সে এটা রাজাকারের নাতিপুতি, যাই হোক বইলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু পার্লামেন্টেই শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা তাদের কাছ থেকে যেটা পাইছি, সায়ন্ত ভাইরা, যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সবই ঠিক আছে। কিন্তু এখন যদি আমরা সংসদের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে স্বাধীনতার পক্ষের শক্তি ট্রেজারি বেঞ্চে আর বিপক্ষের শক্তি বৈশা দিতেছে আপনার অপোজিশনে। মানে এটা একটা
একটা বিচিত্রময় পার্লামেন্ট হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়, কারণ আমরা এর আগে এরকম দেখি নাই। আর এর ভিতরে যারা জামাত আছে তাদের আবার সরকারে থাকার কিঞ্চিত স্বাদ আছে, মানে ছিল বছর পাঁচেক এক টার্ম ছিল বিএনপির সাথে, তো সে সরকারের সাথেও ছিল এই স্বাদ নিয়ে। এখন ওরা বিরোধী দলের চেয়ারে বসবে। না, আবার জাতীয় সরকারও করতে চাইছিল এইবারও। না, জাতীয় সরকার করতে চাইছিল এবারও। জাতীয় সরকার কি বলছে, আমরা আগে যেমন আপনাদের সাথে ছিলাম এখনো একই থাকতে সাথে। চাই। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এটা বলেছে। তারেক রহমানের সঙ্গে যখন দেখা করতে গেলেন সে সময় বলছে, পরেও কিন্তু- বলেছেন যে না, জাতীয় সরকার না, করব। কিন্তু এইটা এই সময় যায় না। এই কারণে যায় না, আপনার তো একটা বিরোধী দল লাগবে। হ্যাঁ, একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে তো হ্যাঁ একটা অভ্যুত্থান পরবর্তী, সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তো বিরোধী দল দরকার। ওটা তারেক রহমান বলছে, আমি জানি না, হ্যাঁ, বাট হ্যাঁ, সেন্সিবল লোকের এটাই বলা উচিত। রয়টারের সঙ্গে সাক্ষাৎ হ্যাঁ, করে হ্যাঁ, ঠিক বলছে আছে। যে আমাদের তো বিরোধী দল লাগবে। এইটা কিন্তু আমি ইনফ্যাক্ট আমার জানা নাই, কিন্তু মিলে গেছে। কারণ একটা সেন্সিবল লোক এইভাবেই বলবে। ওয়াইজ ম্যান থিঙ্ক অ্যালাইক। আরে ভাই, আমি ওয়াইজ ম্যান না রে ভাই। না, শুনেন, আমি একটা কথা বলি, এত বড় একটা রেসপন্সিবিলিটি তারেক রহমান সাহেব পাইছে। আমরা যে যত কথাই বলি, টক শোতে এসে নানান কথা বলি, আমরা যে আর্গুমেন্ট করি সেটাও কিন্তু এটা মানে এই না যে আমি তার বিরোধিতা করতে বা চ্যালেঞ্জ করতেছি। টেক এ লেসন, ভালো জিনিসগুলো অ্যাকসেপ্ট করেন আর খারাপ জিনিসগুলো রিজেক্ট করেন। Right. এই অপশন আপনাদের আছে এবং আমরা আলোচনা সামনে করে যাব। আমরা এখন দেখতে চাই একটা প্রাণবন্ত পার্লামেন্ট, Right. এবং সেই প্রাণবন্ত পার্লামেন্টে আমার কাছে মনে হয় উনি যেটা বলছে, সায়ন্ত ভাই বলছে যে আমরা চাই যে বিরোধিতার খাতিরে বিরোধিতা না, এরকম যাতে না হয়, গঠনমূলক বিরোধিতা। কিন্তু বিরোধিতার খাতিরে বিরোধী হওয়ার কথা না। এটা তো স্বাধীনতা বিরোধী শক্তি পার্লামেন্টের, তুমি এখন বিরোধী দল, সুতরাং এখানে তো কোনো ছাড় হবে না। সুতরাং এইটা আমরা চাই দেশটা একটা প্রাণবন্ত বিরোধী দল থাকুক এবং আনসারেবল হোক সরকার, বিরোধী দল একে অপরের কাছে আনসারেবল হোক। এবং যদি দুইজনই ম্যানিফেস্টো দিছেন, দুইজন ম্যানিফেস্টো দিছে নির্বাচনের আগে, এর ভিতরে যদি বিরোধী দলেরটা ভালো হয় এটা অ্যাকসেপ্ট করতে কোনো দ্বিধা নাই, সরকারেরটা যদি ভালো হয় সেটা অ্যাকসেপ্ট করতে দ্বিধা নাই। কিন্তু আলোচনা হয়েছে দুই পক্ষের কাছে, বিশেষ করে সরকারে যারা গেছে তারা তো তাদের যে ইশতেহার সেটার প্রতি তাদের গুরুত্ব এবং মনোযোগ বেশি থাকবে। আমি আগেও বলছি, এখনও বলছি, ফ্রম এই চ্যানেলের মাধ্যমে সায়ন্ত সাহেব আছেন, মাধ্যমে সরকার যারা গঠন তাদেরকে বলতে চাই, আপনার ইশতেহার কিন্তু মশকরা না, ইশতেহার ইজ এ কন্ট্রাক্ট, প্রতিশ্রুতি। কার কাছে? জনগণের সঙ্গে, শুধু বিএনপির সঙ্গে না। কারণ আপনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন তখন আপনি সবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে সবার অঙ্গীকার। সুতরাং আপনি যে প্রতিশ্রুতি দিছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন। কোথাও লেকুনা থাকলে, সময় লাগলে সেটা জনগণকে অবহিত করবেন। আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, থাকেন আপনি সুন্দরভাবে দেশ চালান, এটা আমাদের প্রত্যাশা। গণতন্ত্র এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং আমরা সামনে আরো আমাদের গণতন্ত্র আরো মজবুত হোক, সেটা আমরা চাই। অ্যাডভোকেট রাজ্জাকী, আবার ফিরবো আপনার কাছে। ডাক্তার শান্ত, আর আমরা যেহেতু সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি, আমার মনে হয় যে আলোচনা নির্বাচন প্রসঙ্গটা আর একটু পরে আনিয়ে সরকারের সামনে এখন কি অগ্রাধিকার পাওয়া উচিত? সরকারের অনেকগুলো বিষয় তো এখন সবগুলোই কিন্তু অগ্রাধিকার, তার মধ্যে সামনে অনেকগুলো বিষয়ই একই সঙ্গে সাইমালটেনিয়াসলি অগ্রাধিকার নিয়ে এগোতে হবে। 100 দিনের প্রায় তারা নির্বাচনী অঙ্গীকারী ইমিডিয়েটলি যে কাজগুলো করবে বলছে, সেগুলো অন্তত 100 দিনের মধ্যে তার কিছু কিছু অন্তত শুরু হয়েছে যৌক্তিকভাবে, সেটা দেখাতে হবে, ভিজিবল করতে হবে তাদের। এই নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার ছিল 3টা: সংস্কার, বিচার এবং নির্বাচন। তো নির্বাচন তো হয়ে গেছে তাদের হাত দিয়ে, একটা শেষ, কিন্তু বিচার এবং সংস্কারটা চলমান। এই সরকারের বিচার প্রক্রিয়া, যারা অপরাধী, যারা মায়ের বুক খালি করেছে, যারা সত্যি সত্যি অপরাধী, মানবতা বিরোধী অপরাধ, তাদের যেন আইনের আওতায় আনা হয়। ভবিষ্যতে কেউ যাতে এইরকম ধরনের অপরাধ করতে ভয় পায় সেটা নিশ্চিত করতে হবে। আর যারা অপরাধ করেনি তাদেরকে, অপরাধীদের বিচারের আওতায় আনার সাপেক্ষে তাদেরকে দেশের নাগরিক হিসেবে মর্যাদা নিয়ে বাঁচা, নাগরিক অধিকার প্রয়োগ করা, রাজনীতি করা, সব অধিকারও তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যক্তির দোষে অন্য ব্যক্তি যেন ভিকটিম না হয় সেটাও দেখতে হবে। পাশাপাশি যে এই দেশের সবচেয়ে তরুণদের সবচেয়ে বেশি চাওয়া কি?
কর্মসংস্থান। কর্মসংস্থান। এই গণ অভ্যুত্থানটা যে হলো, গণ অভ্যুত্থানের সূত্রপাত কিন্তু মেধার ভিত্তিতে কর্মসংস্থান চেয়েছিল, যে আমি তোমার কাছে দয়া চাই না, আমাকে শুধু মেধার ভিত্তিতে পরীক্ষাটা দিয়ে চাকরিটা পেতে দাও, আমার কাজটা সম্মানজনকভাবে আমি আমার মেধার ভিত্তিতে পেতে চাই, সেটা দাও। এটুকু শেখ হাসিনা না দিয়ে উল্টা তাদের গালিগালাজ করাতে সে 18 তো বৈষম্য সেই কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন এবং সূত্রপাত, সেইটার ধারাবাহিকতায় আবার এই 24 সালে এসেও আবার বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং এদেশের তরুণ সমাজ তারা সম্মানজনকভাবে খেয়ে পড়ার জন্য একটা কর্মসংস্থান চায়, সেটা সরকারি চাকরি হোক, সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা বেসরকারি চাকরি হোক, বা কিছু একটা করে তারা টিকে থাকার পথ চায় এইটা। এবং এটা করতে গেলে পাশাপাশি শুরু থেকেই দুইটা জিনিস করতে হবে, দুর্নীতি দূর করতে হবে, Right, zero আইনের tolerance. শাসন প্রতিষ্ঠা করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে, কেউ যেন ভিকটিম না হয়। এই কাজগুলো সবই অগ্রাধিকার ভিত্তিতে একই সঙ্গে শুরু করতে হবে। জি, আপনি 100 দিনের কথা বলছেন। আমার তো মনে হয় প্রথম দিন প্রতিটা দিনেই এই সরকারের সামনে চ্যালেঞ্জিং। বটেই। আজকেই তো আপনি মনে করেন বাংলাদেশের মতো দেশে এরকম নির্বাচন হলে, এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি হলে, নিরঙ্কুশ বিজয় পেলে সেই দলগুলো কি করতো? তারা বিজয় মিছিল করে যাতা আচরণ করতে। এটা বাংলাদেশের অতীত ট্রেন্ড সবসময় হয়ে আসছে। কিন্তু বিজয়ের পরে তারেক রহমান বলছেন যে কেউ বিজয় মিছিল করবে না, করবেন না। দোয়া মোনাজাত করার কারণ আহ্বান হচ্ছে জানিয়েছেন। অতীতের সেই অ্যানার্কি থেকে, ট্রেন্ড থেকে দেশকে বের করে আনার অঙ্গীকার আছে তারেক রহমানের। নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, সেটা আমরা চাই। কারণ বিজয় মিছিল করতে গেলে যারা পরাজিত তাদের সঙ্গে কোথাও কোথাও এই মিছিল থেকে কেউ একটা কটুবাক্য বর্ষণ করলো, কেউ একটা উস্কানিমূলক কথা বললো, ওই দিক থেকে কেউ আবার তাদের এখন তো দগদগে ঘা, তারা পরাজিত হয়েছে, তারা আবার পাল্টা একটা কথা বললো, বা মিছিল যাওয়ার সময় কোনো একটা অনাকাঙ্ক্ষিত আচরণ করলো, তখন কি হলে হারমোনিটা নষ্ট হলো। সুতরাং এই দেশে নির্বাচনের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হতো, সেটা এবার হয়নি। এই দেশে দুর্বলরা আক্রান্ত হতো, সেটা হয়নি। এদেশে পরাজিতরা আক্রান্ত হতো, সেটা হয়নি। ইটস এ গুড সাইন। মানে নির্বাচনের পরে সেটা হয়নি। ইটস এ গুড সাইন যে বিজয়ীরা বা শক্তিশালীরা দুর্বল বা পরাজিতর প্রতি, বা কোনো কোনো গোষ্ঠী সংখ্যালঘুদের প্রতি পরাজিতরা যে আক্রমণ করে, সেই ঘটনাটা এদেশে হয়নি এইবার। এটা নতুন সাইন, এটা অব্যাহত থাকুক। এই বাংলাদেশই তো আমরা চাই, তার লক্ষণ তো অলরেডি স্পষ্ট হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আবার ফিরবো আপনার কাছে। রাজ্জাকি ভাই, আপনি কি বলবেন, অগ্রাধিকারটা কি পাওয়া উচিত? সায়ন্ত 100 দিনের একটা কথা বলেছেন, 100 কিন্তু দিন- প্রতিটা দিনেই গুরুত্বপূর্ণ। কি অগ্রাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার কি? আপনি সরকার গঠন করবেন, যদি আপনি রেসপন্সিবিলিটি মনে করেন, তাহলে তো প্রতিটা মুহূর্তই তো আপনার রেসপন্সিবল, প্রতিটা মুহূর্তই আপনার মূল্যবান, প্রতিটা মুহূর্তে আপনি কাজ করবেন। আমরা সিম্পলি, ওই যে উনি ডাক্তারি করে, ওনার নিজের হাতেই তো সময় নাই, কথার কথা বলছি। আমরা কি করি? আর যিনি প্রধানমন্ত্রী হবেন কিংবা মন্ত্রী হবেন, তাদের টাইম কোথায়? তাদের প্রতিটা মুহূর্ত তো মূল্যবান, সেই দিকটায় খেয়াল রাখতে হবে। 100 দিন আর না, প্রতিদিনই মূল্যবান, একেবারে প্রতিটা দিন মূল্যবান। অগ্রাধিকার হওয়া উচিত কি? অগ্রাধিকার যদি মানে রাষ্ট্রের জন্য অগ্রাধিকার কি হবে? প্রথম, আপনি যদি কালকের থেকে টেক ওভার করেন, পরশু থেকে টেক ওভার করেন, প্রথম হলে আমি এই মুহূর্তে মনে করি যে আমরা অনেক বিতর্ক করছি, অনেক নির্বাচনের আগে বহু কিছু বলছি, ঋণ খেলাপিরা পাশ করছে, অমুক তমুক, সেই সমস্ত আলাপ বাদ। আজকে কিন্তু গণভোটটাও পাশ করছে। রাইট, গণভোটটা যেহেতু পাশ করছে, গণভোটটা কিন্তু জনগণের গণ আকাঙ্ক্ষা বলতে পারেন। সুতরাং আমি মনে করি প্রায়োরিটি বেসিস, জুলাই চেতনার ওই তো, যেহেতু জুলাই চেতনার সাথে এটা রিলেটেড, জুলাই সনদ হবে এটার ভিত্তিতে, সুতরাং অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে এটা শুরু করা উচিত। এটা শুধু যে ওই জন্য দরকার তা না। আমার কাছে মনে হয় যারা নির্বাচিত হয়ে গেছেন তাদেরও একটা বৈধতার ব্যাপার আছে সাংবিধানিকভাবে, যেটা আমি আগেও বলছি, এখনো বলছি, যে আমরা যে নির্বাচনটা করেছি সেটা কিন্তু ইনফ্যাক্ট এখনো কোন সংবিধানে করছি সেটা আমাদের কাছে অস্পষ্ট। সুতরাং আমার কাছে মনে হয় যেহেতু নির্বাচন হয়ে গেছে, তারা প্রথম দিকেই তাদের বসা উচিত গণভোটটা নিয়ে। আমি গণভোট 100% বাস্তবায়ন করবে না কতটুকু করবে সেই সিদ্ধান্ত তারা নিবে না। বিএনপি সুস্পষ্টভাবেই বলেছে যে তারা যে ইসে স্বাক্ষর করেছে সুস্পষ্টভাবে সেই স্বাক্ষরের পুরো বাস্তবায়নেই তারা অঙ্গীকারাবদ্ধ। আমি সেটাই বলছি, কারণ আপনার আরেকটা সুবিধা আছে। না, জুলাই স্বাক্ষরের পূর্ণাঙ্গ বাস্তবায়ন বিএনপি অঙ্গীকারবদ্ধ, এটা আচ্ছা ঠিক আছে, আমরা না, তারা ডিফার করেছে। ডিফার মানে হচ্ছে তারা যেটা স্বাক্ষর করেছে
নোট অফ ডিসেন্ট যেখানে আছে এগুলো তারা সেইটুক করবে না। না, সেইটুক তো তাদের আপত্তিই আছে। না না সেটাই, আমি বলি, আচ্ছা আমি বলে নিই যে নোট অফ ডিসেন্টের কথা যেটা বলছে, ইনফ্যাক্ট নোট অফ ডিসেন্ট যেটা ওনারা বলতেছে, আমার মনে হয় নোট অফ ডিসেন্টের বিষয়ে আপনি যে কথা বলতে চান আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুনি। আমি কারণ দুইটা তো একই দিনে হয়েছে, গণভোট এবং জাতীয় সংসদ, এবং একটার সাথে আর একটা রিলেটেড। রাইট। আপনি জাতীয় সংসদে কার্যক্রম শুরু করতে হইলে আপনার এখন গণভোটকে মূল্যায়ন করতে হবে। এখন গণভোট মানে তো রাফলি বোধ হয় 77% ভোট পাইছে, কাস্টিং ভোটের 77% এটা জনরায়। তো এইটাকে আপনার তো অবশ্যই আমলে নিতে হবে। এখন এটা যদি এটা শুরুতেই তো এখন এইটা কাজ করতে হবে, কারণ আপনি যদি এর আলোকে সংবিধানটাকে সংস্কার না করেন, আপনি তো অপারেট করবেন কি, আপনি শুরু করবেন কিভাবে যাত্রা? কারণ আমি সংবিধানটা বারবার আমাকে কেন বলতে হচ্ছে, আমাদের এগুলো আজকে পিওর একাডেমিক ডিসকাশন, এখন আর কোনো বিতর্ক নয়। সেটা হলো যে ওই সংবিধানে তো প্রধানমন্ত্রী চালাইতেন, একটা সংসদ থাকাকালীন মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে আরেকটা সংসদ করতেন, নির্বাচন কইরা বসায় থুইতেন, তারপরে আগেরটার মেয়াদ শেষ হবে, তারপরে মানে 1 সেকেন্ডও খালি থাকবে না, শেখ হাসিনা থাকতে হবে 24 আওয়ার, মানে একেবারে আমরণ। এই কারণে এটা করছিলেন। নির্বাচনটা সেই আলোকে হয় নাই। সেই আলোকে হইলে ওই সংবিধান মোতাবেক নির্বাচন 26 ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কোনো স্কোপ নাই, 29-এ ছিল। তো ওই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেহেতু প্রায়োরিটি, হ্যাঁ এখন প্রায়োরিটি হিসাবে তার প্রায়োরিটি হিসেবে আমি মনে করি সবার আগে গণভোটের অগ্রাধিকার এবং গণভোটের আলোকে ওনাকে সংবিধান সংস্কার করে কার্যক্রম শুরু করতে হবে, সংসদে প্রবেশ না, করতে এখন হবে। এই যে আপনি বলছেন যে গণভোটের আলোকে, গণভোটের যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়েও তো একটু মানে এদিক ওদিক আছে। জুলাই সনদ যেটি স্বাক্ষরিত হয়েছে, হ্যাঁ ঠিক আছে, জুলাই সনদে যেটি আমি বলি। নিয়ে সমঝোতা হয়েছিল, হ্যাঁ। সব মিলিয়ে একটা ব্যত্যয়ও আছে। সব মিলাই ব্যর্থ আছে, নোট অফ ডিসেন্ট আছে, রাইট। কিছু উনি দ্বিমত করছে, কিছু আমি দ্বিমত করছি, এইভাবে আছে। এই দ্বিমত ছিল বলেই তো গণভোটের প্রশ্ন আসছে। রাইট। এই দ্বিমত যদি না থাকতো তাহলে তার গণভোট লাগতো না। গণভোট যখনই হয়ে গেল তখন আপনার আর ওই দ্বিমতের নোট scope অফ নাই। ডিসেন্টের কোনো স্কোপ নাই, অসংখ্য ধন্যবাদ। সব অ্যাপ্রুভ আবার বাই দ্য পিপল আবার এন্ড ইট শুড বি এক্সিকিউটেড বাই দ্য মেম্বার অফ পার্লামেন্টস। এই মুহূর্তে হবে, গণপরিষদ দিতে পারে অল্প সময়ের জন্য, এটা করা। আবার ফিরবো আপনার কাছে, ডাক্তার সায়ন্ত, কি বলবেন আপনি? রাজ্জাকি ভাই হলো আইনজীবী মানুষ, বিজ্ঞ আইনজীবী। ধর্মীয় কিভাবে- আইনজীবী কি, এটা তো আমরা কমন কিভাবে জিনিস, কিভাবে আমি common বলি জিনিস। যে একজন বিজ্ঞ আইনজীবীর কথা ঠিক আইনসম্মত হচ্ছে কিনা হ্যাঁ। এবার একটু বলি আমি, বা আইনজীবী না হয়েও। না, ঠিক আছে। গণভোটে দ্বিমত না থাকলেও কখনো কখনো কোনো ইস্যুতে রাষ্ট্রের জনগণের মতামত নেওয়ার প্রয়োজন হয়, সেটাই গণভোট। জিয়াউর রহমান যখন 19 দফা দেয়, জিয়াউর রহমানের 19 দফার মধ্যে কেউ তখন তো দ্বিমত করে নাই, কোনো প্রতিপক্ষ ছিল না, কিন্তু তাকে বলতে হয়েছে জিয়াউর রহমানের প্রণীত এই 19 দফার মাধ্যমে দেশ এগিয়ে নিয়ে যাওয়াকে আপনি কি সমর্থন করেন? হ্যাঁ অথবা হ্যাঁ না। না। যখন পার্লামেন্টারি সিস্টেমে আমরা প্রবেশ করি তখন ওইখানে সকল রাজনৈতিক দল একমত হয়ে পার্লামেন্টারি সিস্টেমে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারপরও সেখানে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্মে যাওয়ার জন্য যে আমরা সব রাজনৈতিক দল চাইলাম ঠিক আছে, কিন্তু জনগণ চায় কি না সেটাই গণভোট, সেটাই রেফারেন্ডাম। তখন বলতে হয়েছে যে এটা চায় কি না। সুতরাং এইবার প্রথম দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হুকুমতের প্রধান ডক্টর আলী রিয়াজ দুইজনেই অভিন্ন ভাষায় বলেছিলেন যে সকল রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেটুকুই গণভোটে যাবে, হ্যাঁ না ভোটে। বাকিটা রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচন ইস্তেহারে দিবে। তার মানে সকল দল একমত হলেই যে গণভোট দরকার নাই, কথাটা এরকম না, একমত হলেও গণভোট দরকার আছে, এটাই গণভোটের আইন। দ্বিতীয় কথা যেটা, গণভোট এক্সিকিউট করে তাদেরকে সরকারে ঢুকতে হবে। গণভোটের বিষয়ে বলাই হয়েছে যে এইটার একটা পরিষদ হবে, এই জাতীয় পরিষদটা হবে পার্লামেন্ট অফ মেম্বার অফ পার্লামেন্ট যারা নির্বাচিত হবেন তারাই পদাধিকার বলে এর সদস্য হবেন, এবং ওইটা একটা দ্বৈত সত্তা হবে। জাতীয় সংসদের সদস্যরা ওইভাবে চালাবেন, আর এটা পাশাপাশি এই পরিষদ
এই যে গণভোটের যে সিদ্ধান্ত নেওয়া হলো, এগুলোকে আইনে পরিণত করবেন, যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করে, শুধু 180 দাগ দিনের দেবেন আর মধ্যে। সই করবেন সেটা না, এটা 180 দিনের মধ্যে। নট অনলি 180 দিন, 180 কার্য দিবস। Right. এবং সংসদীয় কার্য দিবস মানে হলো জাতীয় সংসদ যতদিন বসে হ্যাঁ, ওই সেখানে হারে থাকে। 180 সংসদীয় কার্য দিবস মানে হলো এতে 220 দিন হতে পারে। 2-2.5 বছর 3 বছরও লেগে যেতে পারে। এখন অতীতের সংসদ বসার যে রেট, তাতে এরকমই ধারণা আসে। Right. তার এরপরে হলো এটা প্রায়োরিটি বেসিসে। Right. সুতরাং একটা নির্বাচিত সরকার তাদেরকে প্রায়োরিটি হইল গণভোটকে এক্সিকিউট করে, এটাকে এক্সিকিউট করে তাদেরকে সরকারে ঢুকতে হবে, এইটাও আইনসম্মত না এবং যেই সিদ্ধান্তর সঙ্গে ম্যাচ করে না। তৃতীয় যেই কথা, গণভোটে এইখানে জুলাই সনদে যা আছে সবই কি মানতে বাধ্য কি বাধ্য না, ইট ইজ অলসো ডিবেটেবল। কেন এটা ডিবেট করার বিষয়? কারণ হচ্ছে বিএনপির সঙ্গে যখন ঐকমত্য কমিশনে বিভিন্ন দল আলাপ আলোচনা করলো, সেখানে সিপিবির কিছু নোট অফ ডিসেন্ট ছিল, জামাত ইসলামের নোট অফ ডিসেন্ট ছিল, এনসিপির নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, সবার ছিল। কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট যেই জায়গাগুলোতে ছিল, যেহেতু আগে আলোচনা ছিল সব দল একমত যেখানে হবে সেটুকু গণভোটে যাবে, জুলাই সনদে স্বাক্ষর হবে সেটুকু এবং গণভোটে যাবে, সেইটা না করে সরকার চালাকি করে সবগুলো এক জায়গায় করে নোট অফ ডিসেন্ট সহ দিয়ে বলল সই করো। এই সই নিয়ে তখন বিএনপি আপত্তি তুলল, বলল যে এটা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কারণ জুলাই সনদে তো এটা থাকার কথা না, যেগুলো দ্বিমত আছে। তারপরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, সরকারের একটা অংশ, এনসিপি, জামাত এবং আরও কিছু রাজনৈতিক পক্ষ, তারা মিলে বিএনপির ঘাড়ে এই অপবাদটা চাপাইতে শুরু করলো যে বিএনপি সংস্কারের পক্ষে না। এখন যে বিএনপি, ওর মধ্যে 90% সংস্কারের প্রস্তাব কিন্তু তাদের নিজের, তাদের 31 দফার মধ্যে আছে। সেই বিএনপিকে 10% জন্য যে সে একমত হয়নি, সে কারণে তারা সই করতে অপারগতা প্রকাশ করছে, তখন বলছে যে ওরা সংস্কারেরই পক্ষে না। তখন যদি বিএনপি সই না করে, তাহলে ওই অচল অবস্থাকে কেন্দ্র করে নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে, যে একটা গোষ্ঠী যারা চাচ্ছিল নির্বাচনটা ভণ্ডুল হোক, ওই স্বাক্ষর না করলে তার উপরে একটা মিথ্যা অপবাদ চাপানো হবে, যেটা ভোটে তাকে ক্ষতিগ্রস্ত করার একটা অপকৌশল, যে বিএনপি সংস্কারের পক্ষে না। সে কারণে বিএনপি সই করছে। সই করার পরে তারা অবস্থানে স্পষ্ট করেছে সৎভাবে, শেষ করি বলি, কি বলছে, নির্বাচনী ইস্তিহারের মধ্যে আবার লিখিতভাবে দিয়ে দিচ্ছে, বলছে যে ওইখানে আমাদের যে আপত্তি ছিল, সে আপত্তির জায়গাগুলো আমরা এখানে নির্বাচিত হলে আপনারা আমাদের রায় দিলে আমরা সেগুলো বাস্তবায়ন করব না। যেমন একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না, ওইখানে ওরা দিয়েছে এটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে, আমাদের দ্বিমত আছে, আমাদেরকে আপনারা রায় দিলে আমরা ওইটা মানব না। 2, উচ্চকক্ষ বিএনপি প্রথম প্রস্তাব করেছে 31 দফায়। কি কনসেপ্ট থেকে কেন প্রস্তাব করেছে সেই ব্যাখ্যা বিস্তারিত আছে, যদি কেউ শুনতে চান বলবো পরে। সেই ভিত্তিতে বিএনপির ব্রেন চাইল্ড এটা, বিএনপি এর ফর্মুলার কথা অঙ্গীকার করছে, সব করছে, তারা এখানে একটা রূপরেখা দিয়েছে, তাদের নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও সেখানে ওইখানে ঢুকিয়েছে পিআর পদ্ধতিতে হবে। বিএনপি বলছে আমাদেরকে যদি আপনারা রায় দেন তাহলে আমরা ওই পিআর পদ্ধতিতে যাব না, আমরা সংসদীয় আসন প্রাপ্তির অনুপাতে আমরা সেট করব। এখন বিএনপি তো এটা গোপন করে নাই, প্রতারণা করে নাই, চালাকির আশ্রয় নেয় নাই, তাদের অবস্থান জনগণের কাছে স্পষ্ট করেছে। জনগণ একদিকে তাদের এটা জেনে তাদের পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ তোমাদের সঙ্গে একমত, তোমাদের রায় দিলাম, তোমরা যা যা বলেছো সেটা করো। এখন বলতে পারেন তাহলে জনগণ তো গণভোটেও হ্যাঁ বলেছে, তাহলে কি করবেন? গণভোটে হ্যাঁর মধ্যে ওই জনগণের মধ্যে বিরাট একটা অংশ তারা এই গণভোটের এই যে এতগুলো ধারা বোঝেই না, 99% বুঝে নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কাউকে এখন ওইটা দেন সব ধারা বুঝে কিনা, শিক্ষিতদের সামনে আনেন, চ্যালেঞ্জ করছি। দ্বিতীয় হলো গিয়ে ওর মধ্যে কেউ 90% একমত, কেউ 95% একমত, কেউ 100% একমত, কেউ 60% একমত। এখন যে 90% একমত, সে এখন ভেবে দেখে যে আমি তো এর মধ্যে 90% ম্যাচ করে, কিন্তু এটা তো রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা জঘন্য, বা এটা তো আমার আদর্শের সঙ্গে যায় না, আমি এটা নিব না। তখন সে এক বিবেচনায় এসে সই করেছে। সে সই করা মানে ওইখানে শতভাগের পক্ষে সই করেছে সেটা আপনি বলতে পারবেন না, যেহেতু আপনি এক প্রশ্ন এক উত্তর, দুই উত্তর চান নাই, আপনি প্রশ্ন ঢুকিয়েছেন, অনেকগুলা ক্লোজ ঢুকিয়েছেন, সবগুলো একমত হওয়া এই রাষ্ট্রের কোনো নাগরিকের পক্ষে একটু সম্ভব না। ছোট্ট করে যদি বলেন, আপনি বলেছেন যে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে একটা ভণ্ডুল অবস্থা সৃষ্টি করে নির্বাচন বানচালের একটা অপচেষ্টা, এই একই শক্তি কি এই সরকারকে
স্বল্প সময় না রেখে 5 বছর রাখার পক্ষে ছিল একই শক্তি। হ্যাঁ, কোনো না কোনো ফর্মে তারা একসময় প্রচারণা চালাইতো যে এরা 5 বছর থাকবে, যতদিন নির্বাচনের পরিবেশ না হয় ততদিন তারা থাকবে। সরকারও আবার তাদের নিয়ে আবার উচ্ছ্বসিতভাবে বলতো, ফলে এটা ওই রসুনের মানে গোড়া এক জায়গায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাইলে এখন কিছু কথা বলতে রাজ্জাকি, হয়। হ্যাঁ, প্রথমত আপনি গণভোটের কথা যিনি বললেন ভাই, যখন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে ওখানে, তখন উনি স্বাক্ষর দিছেন, তারপরে বলছেন ওনারা যে প্রতারণা করছে সরকার, কিছু জিনিস নোট অফ ডিসেন্ট এগুলোকে বাদ দিয়ে একটা সাজাইছে এবং প্রতারণা করছে। আবার উনি এটাও বলছেন যে যদি আমরা ওই দিন স্বাক্ষরভাবে না করি এবং গণভোটের জন্য রাজি না হই, তাহলে তাহলে নির্বাচনটা নির্বাচনটাকে ভণ্ডুল ভণ্ডুল হতে করে, পারে। হ্যাঁ। তাহলে স্বাক্ষরটা ছিল শুধু নির্বাচন পাওয়ার জন্যে, মানে তাদের কথায় নির্বাচন পাওয়ার জন্যে। পরে কি হবে পরেরটা দেখব, নির্বাচন পাওয়ার জন্য, এবং এই সরকার নির্বাচন নাও দিতে পারে, ডিলে ট্যাকটিস করতেছে, ইত্যাদি ইত্যাদি। তো সেটা সরকার যেমন তাদের সাথে প্রতারণা করছে, তারা ওই দিন স্বাক্ষর দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে কিনা সেই প্রশ্ন থাকলো আমার। এইবার আসেন, তারা তো অবস্থান ক্লিয়ার করছে, হ্যাঁ না ইশতেহারে ক্লিয়ার ঠিক করে আছে, দিচ্ছে। প্রতারণা করলো কি গোপন করলে না প্রতারণা হয়। ওই ইশতেহার আমার কাছে এখন মূল্যবান না, কেন কারণ মূল্যবান না? গণভোট একটু আগে বলছেন ইশতেহার হলো দলিল, স্পষ্ট ইশতেহার বলছেন তো এটা আছেই, জনগণের আবার সঙ্গে বলেন মূল্যবান না ইশতেহার তো ঠিক আছে, আমি বলছি গণভোট। তা ওই ইশতেহার মূল্যবান না, এটা আবার বলছেন কিসের গণভোট সূত্রে? প্রসঙ্গে যখন বলবো আমি গণভোট নিয়ে কথা বলতে চাই। সব প্রশ্নে ইশতেহার মূল্যবান। ঠিক আছে, হ্যাঁ। ইশতেহার তো ঠিকই আছে, ইশতেহার নিয়ে কথা বলতেছি না, গণভোটের সাথে। জি। এখন যেহেতু একে অপরের সাথে প্রতারণা করছে, এবং আবার বলে একে অপরের সঙ্গে। আমি বলছি আপনার বলছেন যে সরকার আপনাদের সাথে প্রতারণা করছে হ্যাঁ, এই গণভোট নিয়ে, না জানিয়ে করছে। সেটাই তো আর বলতেছি। বিএনপি প্রকাশ্যে আর- ঘোষণা দিছে, প্রতারণা হলো কিভাবে? ঠিক আছে, বিএনপি তো বলছে, স্বাক্ষর করছে কেন? আপনি বলছেন নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে, সেই কারণে সেদিন তারা স্বাক্ষর করছে জি। এবং গণভোটে আসছে। আমি সেই কথাটা বলছি, মানে নির্বাচনটা দরকার ছিল, অবশ্যই দরকার। হ্যাঁ, এইবার একটা অনির্বাচিত সরকার তো অনির্দিষ্টকাল থাকতে পারে না না। না, এখন আসেন, এই যে সরকারের কথা ছিল, সরকার থাকার যে প্ল্যান করছে, যেটা বললো, নির্বাচনটা কিন্তু একদম সুষ্ঠু হয়েছে সকলের মতে। হ্যাঁ। নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, এই নির্বাচনটা কেন এত সুষ্ঠু হইলো? অল স্টেক হোল্ডার সমর্থন করেছে, সহযোগিতা আমি করেছে। সেটা আমাকে বলতে দেন। বলেন। সেটা হইলো এই যে বদ্ধমূল ধারণা ছিল যে সরকার লম্বা সময় থাকতে চায়, বদ্ধমূল ধারণা। এবং এই সরকারের সামনে বহু আন্দোলন আসছে, দীর্ঘ 1.5 বছরে 200-250 আন্দোলন আসছে। এই সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ, এই সরকার কাউকে বলে পানি মারতে গরম পানি, কাউকে ঠান্ডা, এইসব অভিযোগ, প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারে নাই, মব শুরু করছে, মব বলতে যা বোঝা সবই সরকার করছে। কিন্তু আপনি দেখেন সে বারবার বলছে নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না, একদিন পরেও না। তাহলে পার্টিকুলার নির্বাচনের দিন গোটা প্রশাসন এত সুন্দরভাবে কিভাবে থাকলো, কিভাবে কাজ করলো? আমি নিজেই বলছিলাম যে ইউনূস সাহেব সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন উপহার দিবেন। আপনার চ্যানেলে বলি নাই, কিন্তু অন্য চ্যানেলে বলছি, এখানেও বলেছেন আপনি। এখানেও বলছি যে উনি বলছে সর্বোৎকৃষ্ট নির্বাচন দেবেন, আমি বলছি নিকৃষ্ট নির্বাচন দেবে। কেন বলছি? ওই সার্বিক সবকিছুর আলোকে। কিন্তু নির্বাচন দৃশ্যমান চোখে যা দেখছি তাতে সুন্দর নির্বাচন হয়েছে, সুতরাং আমি দৃশ্যমান ওইটাই থাকি। জি। সেটা এত সুন্দর হইল কেন? এটা সুন্দর হইলে এই 12 তারিখ নির্বাচন যখন নিশ্চিত হয়েছে, ইউনূস সাহেব চলে যাবেন, এটা ছিল মেইন ফোকাস, মেইন টার্গেট। ইউনূস সাহেব যখন চলে যাবেন, সুতরাং নির্বাচনে যেন কোনো এটা প্রশাসনিক সিদ্ধান্ত, প্রশাসন সিদ্ধান্ত নিছে। সিভিল প্রশাসন বলেন, মিলিটারি বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, পুলিশ প্রশাসন বলেন, তারা একটা, আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সাহেব তো যাবেই নির্বাচন। এই ক্রেডিট কি পুরোটা আমরা শুধু সরকারকে দেব না নির্বাচন কমিশনকে? আমি বলি সরকারের কোনো ক্রেডিটই আমি দিচ্ছি না, কারণ সরকারের ক্রেডিট যদি দিতাম তাহলে তো ওই 1.5 বছর সে যন্ত্রণা সহ্য করতো না। তার কমান্ডে যদি এত কাজ হইতো, ওই 1.5 বছর তো সহ্য করতো না। এখানে প্রশাসন নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে, ইসিও কিছু না। এখানে ইসি তো খালি কাগজে কলমে ইসির আন্ডারে এই সবাই যায়, আসলে তার নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে। এমন একটা নির্বাচন কোনো আলোচনা যাতে না হয়, কারণ এই নির্বাচন মানি ইউনূস সাহেবের অপসারণ। সুতরাং এই ইউনূস সাহেবের অপসারণটা এত বেশি জরুরি। হ্যাঁ, সুতরাং এই কারণে নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, কোনো কেওয়াস হয়নি। আর যদি পিছের 1.5 বছর, ওই 1.5 বছর তাকে কমফোর্টেবল থাকতে দেয় না, এই কারণে এই প্রশাসনই যদি থাকে কমফোর্টেবল, তাহলে যদি না নড়ে, কাজে ওই ডিস্টারবেন্সটাকে পার্টিকুলার এই দিনটাকে, এটা ইউনূস সাহেব জানতেন
যে ইলেকশনের দিন কোনো প্রবলেম হবে না, কারণ রাজনীতিবিদ এবং প্রশাসন আমাকে চায় না, আমাকে বলতে ইউনূস সাহেবকে চায় না, এটি উনি জানতেন। তো আমার কাছে মনে হতো আমি ইউনূস সাহেবকে খুব ভালো বুঝছিলাম, আসলে আমি বেকুব। উনি সর্বোচ্চ সুন্দর নির্বাচন দিতে পারবে এই সিদ্ধান্তে উনি জানতেন যে আমি নির্বাচনের দিন আসলেই সুন্দর নির্বাচন হবে, কারণ আমার অপসারণটা জরুরি। জনাব রাজ্জাকী, আপনার কাছে ছোট আর একটা প্রশ্ন করতে চাই, যেটির উপর সায়ন্ত এরই মধ্যে আলোকপাত করেছেন। বিজয় মিছিল করেনি বিএনপি, কিংবা বাংলাদেশের অতীত নির্বাচনগুলো যদি দেখি, হেরে যাওয়া দলের উপর হামলা বা সংখ্যালঘুদের উপর হামলার যে বিষয়টি সায়ন্ত বলছেন, এটি বাংলাদেশে যে নতুন রাজনীতির মানে গণতন্ত্রের নতুন অভিযাত্রা, আপনি কি তাই মনে করেন? না, আমি তো ইন অ্যাডভান্স বলতে পারবো না। সামনে ওনাদের মানে বিএনপি, আমাদের সরকার, সবার সরকার, তার পথ চলা শুরু হবে। শুরু হইলে সংখ্যালঘু নিয়ে প্রশ্ন আসে কিনা, সংখ্যালঘু নির্যাতন নিয়ে আবার কথা আসে কিনা, সেটা ডিপেন্ড করবে সরকার কিভাবে চালায় এবং সরকার কিভাবে থাকে। এখন একটা প্রশ্ন এটা করেন, আই এম সরি, কোনটা করছেন? নির্বাচনের পরে বিজয় মিছিলকে কেন্দ্র করে বা রেজাল্ট হওয়ার সঙ্গে সঙ্গে যে আক্রমণটা হয়, নির্বাচনের যে ওনারা মানে বিএনপি যেটা বলছে যে আমাদের বিজয় মিছিল করব না, দোয়া মোনাজাত করতে বলছেন জুমার নামাজের পরে। এখন নির্বাচন মিছিল করলে ওইটা হইতে পারে, এটা কি জন্য তারা চিন্তা করছেন তারা জানেন। এটা তো আমার কাছে জানা না। বাংলাদেশের নাগরিক না? না, আমি এই স্বাধীনতার পর থেকে প্রতিটি ইলেকশন দেখেন না? শুনেন, দেখছি, আমার কথা সেটা না। তো আপনি এবারের নির্বাচন যত স্মুথলি হয়েছে, সবচেয়ে সেরা নির্বাচন উপহার দিছে এবং আপনাদের বিশাল বিজয়। সেখানে বিজয় মিছিল বলতে কি, ভূমিধস বিজয়, ভূমিধস বিজয়। সেখানে বিজয় মিছিল করবেন না, দলীয় সিদ্ধান্ত। কেন করবেন না ওই আশঙ্কা করতেছে। কিন্তু আমার যদি আপনি প্রশ্ন করেন আপনি বিজয় মিছিল একটা করলে অসুবিধা কি, এখন ওনরা যে গ্রাউন্ডে দিছে পিছের দেখেন নাই, পিছের ইলেকশন আর আজকের ইলেকশন তো এক নয়। আজকের প্রেক্ষাপট আলাদা, সব কিছু আলাদা। 16 বছর পরে আজকে বিরোধী দলে যারা ছিল, মানে যারা বিরোধী দলে গেছে, তারা একটা বড় আসন পাইছে বলতে গেলে, যেটা মনে করেন তাদের জন্য একটা বিরাট আসন। ওইটা তাদের জন্য ভূমিধস জয়, তাদের জন্য ভূমিধস জয়। পাশাপাশি আপনি যদি ধরেন এনসিপি, তারা বোধহয় 6টা না কয়টা, 7টা সিট না, 6টা সিট পাইছে। আপনি বাংলাদেশের ইতিহাসে নতুন দল, বাংলাদেশের ইতিহাসে তার 12-13 মাস তার জন্ম, 12-13 মাসের জন্মের একটা 6-7টা সিট পাওয়া, আমরা অতীতে অনেক বামপন্থী দল দেখছি জিন্দিগিতে একটা সিট পায় নাই। তারপরে এখনো বিএনপি যাদেরকে দয়া করে সিট দিছে তারা অনেক পুরনো, অনেক মেধাবী, সবাই তাদেরকে চিনে দলের মালিকগুলারে। হ্যাঁ, মালিকই বললাম, কারণ সব দলে যিনি ফাউন্ডার উনিই মালিক থাকেন, তো সেই মালিকগুলোর সবাই চিনে। আলটিমেটলি তাদের কাছে গিয়া কখনো মার্কা ছাড়া কখনো মার্কা নিয়ে সিট নিতে হয়েছে। সেক্ষেত্রে তাদের যে 6টা সিট পাইছে, অত্যন্ত আমি মনে করি তাদের একটা ভবিষ্যৎ আছে, কোনো সন্দেহ। আবার তারা যাদের সাথে যোগ দিছে তাদের আবার স্ক্যান্ডেল আছে। সবকিছু মিলে যদি দেখেন একটা বার্তা যায় যে তাদের একটা ভিত্তি হলো, এবং সামনে আমার কাছে মনে হয় এইটা চলমান থাকবে, একটা তৃতীয় ধারা বেরোয় আসতে পারবে। আর বিজয় মিছিল করে নাই যে গ্রাউন্ডটা ওনরা বলতেছে, ইফ ইট ইজ এ ফ্যাক্ট জাস্টিফাইড। আর আমার কাছে মনে হয় বিজয় মিছিল করলেও কোনো সমস্যা, আমার কাছে মনে হয় না খুব বেশি কিছু ক্ষতিকারক ঝুঁকিপূর্ণ কিছু হইতো। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট রাজ্জাকী। একটা শান্ত, আপনি কিছু বলবেন? যদি আমরা মেন্টালিটি ধরে নিয়ে রাখি যে জামায়াত নির্বাচনের আগে তারা টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে টাকা বিলি করে একটা রাষ্ট্রীয় দুর্নীতি করেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, এটা তো সত্য। যারা অন্যকে দুর্নীতিবাজ বলে গালি দিত আর নিজেরা হাদিয়াবাজি করত, সেই দলটা নির্বাচনের সময় 5 বছর রাষ্ট্র চালানোর একটা অনুমতি নিবে, সেই অনুমতিটা তারা টাকা দিয়ে কিনে নেওয়ার থেকে বড় দুর্নীতি আর হয়। সেই দুর্নীতি করেছে, কিন্তু করেছে কালকে। আমি আজকে ভাবতে চাই তারা নির্বাচিত হয়েছে, এখন যদি তারা বলে যে রাষ্ট্র পরিচালনায় আমরা সহযোগিতা করব, অতীতের এই কেনাবেচা, অতীতের এইসবের মধ্যে আমরাও নাই, সরকারও যাবে না, আমরা সব দল মিলে দেশ চালাবো, এই ভালো সিদ্ধান্তকে আমি ভালো বলবো না। এখন সে যদি বলে যে এটা করার সুযোগ দেওয়া হবে না, তো সেটা তো ভালো সিদ্ধান্ত। বাংলাদেশের ইতিহাসে বেশিরভাগ সময় এটাই ট্রেন্ড যে নির্বাচিত হওয়ার পরে বিজয়ীরা একটু বেশি তারা ইউফোরিক থাকে। তারা যখন মিছিল করে সব দলেই সবাই সমান হয় না, কেউ না কেউ একটু উচ্ছৃঙ্খল আচরণ করে, কেউ একটা বাজে টোন কাটে, এইটা হয়। যে এমপি পরাজিত হন তার এলাকায় কারা কারা তারে ভোট দেয় নাই, বিশেষ করে সংখ্যালঘুরা কম বেশি বিপদগ্রস্ত থাকে এবং আতঙ্কগ্রস্ত থাকে। আক্রমণ কতটুকু হয় না হয় সেটা একটা প্রসঙ্গ, কিন্তু তারা সাংঘাতিক আতঙ্কগ্রস্ত থাকে।
পরাজিতরাও আতঙ্কগ্রস্ত থাকে যে আমরা তো পরাজিত হয়েছি, আবার এরকম তারা আমাদের কাটা ঘায়ে নুনে ছেটা দেবে। সেখানে যদি বিজয়ীরা যদি এই মহানুভবতা দেখায় যে আমরা এদের সঙ্গে এই বেশি উল্লাস প্রকাশ করে তাদেরকে আমরা মনেও দুঃখ দিব না, কোনো অ্যানার্কি তৈরির দিকেও যাব না, আমাদের মধ্যে কেউ উচ্ছৃঙ্খল থাকলে তাকেও আমরা কোনো সুযোগ গ্রহণ করতে দিব না, অথবা আমাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গিয়ে কোনো রকম অশান্তি বা অশৃঙ্খলা তৈরি করবে, এটা করতে দিব না, বরং দেশবাসী দোয়া করুক মসজিদে এই বিজয়ে। এর থেকে ভালো উদ্যোগ হয় না একটা বিজয়ী দলের এইরকমভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরিতে। সেইটাকেও প্রশংসা করতে যদি আমরা না শিখি, আমরা যদি ওনারা এই আশঙ্কা করলেন কেন, অতীত তার মানে ওনাদের এটা হওয়ার মতলোক ওনাদের ভেতরে আছে, ও অনেক করলে কিছুই হতো না, এইটা যার যে পারসেপশন। আমার কথা হচ্ছে ভুল ত্রুটি সব দলের কম বেশি আছে, যারা এখন থেকে যতটুকু যা ভালো করছে সেই ভালোটাকে বলি। যেমন কালকে আমার খুব ভালো লেগেছে যখন অ্যাডভোকেট শিশির মনির ওয়েলকাম করলেন, তিনি পরাজিত হওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে তিনি অভিনন্দন জানালেন। এবং আমি তখন একটা টিভিতে আমি লাইভে আলোচনায় আমি স্ট্যাটাস দেখার পরে আমি ওই লাইভে বললাম যে এই যে ব্যক্তি শিশির মনির, আমি এইটাকে ব্যক্তি থেকে দলে দেখতে চাই। যারা পরাজিত হবে তারা পরাজয় মেনে নিয়ে, যেহেতু সুষ্ঠু নির্বাচন হয়েছে, অভিনন্দন জানাবে সরকারি দলকে এবং সরকারি দলকে সহযোগিতার প্রতিশ্রুতি দিবে। সরকারি দল বলবে পরাজিত হলেও তারা পরাজিত না, তারা বিরোধী দলের জন্য নির্বাচিত হয়েছে, তারাও নির্বাচিত, পরাজিত না। পরাজিত বলতে কোনো কথা নাই এখানে। কেউ রাষ্ট্র পরিচালনার জন্য অনুমতি পেয়েছে, কেউ বিরোধী দলে থাকার জন্য অনুমতি পেয়েছে, সেও তো নির্বাচিত হয়ে বিরোধী দলের জন্য গেছে। পরাজয় বলছি কেন এটা আমরাকে? পরাজয় শব্দটাকে না বলি আমরা বলি যে দেশের মানুষ একটা দল বা জোটকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, আরেকটা দলকে বিরোধী দলে থেকে সরকার যাতে ভালোভাবে চলে এবং দেশ কার্যকর থাকে সেই দায়িত্ব দিয়েছে। সুতরাং সবাই মিলেমিশে এইভাবে করবে। যদি সেটা করতে পারে সেটাকে আমরা ওয়েলকাম করব। সুতরাং আমরা কেউ একটা ভালো সিদ্ধান্ত নিলেও সেটা নিয়ে ওনারা এটা করলেন কেন, না করলেও পারতেন, না করার নজিরগুলো খারাপ বাংলাদেশে। এইটা হলো আমার কথা। আমরা ভালোকে ওয়েলকাম করি এবং ওই শিশির মনিরের বিষয়টা দলে প্রসারিত হোক। এবং আমি বলার পরে আমি খেয়াল করলাম আমাদের সঙ্গে আলোচনায় যারা ছিলেন প্রত্যেকে এটা অ্যাপ্রিসিয়েট করলেন এবং শিশির মনিরের নাম উল্লেখ করে করে অনেক বক্তাকে আমি কথা বলতে দেখেছি এটাকে অ্যাপ্রিসিয়েট করে। এবং জামায়াত ইসলাম থেকে এখনও পর্যন্ত আমরা দেখছি নির্বাচনে টুকটাক সমস্যা হয়, ভুল বুঝাবুঝি থাকে, কিছু অভিযোগ হয়। জামাতের বিরুদ্ধে বিএনপির অভিযোগ আছে, কোনো আসনে বিএনপির বিরুদ্ধে জামাতের সিবির অভিযোগ আছে, সেটা আছে। কিন্তু থাকার পরেও মোটা দাগে নির্বাচনটা ভালো হয়েছে এবং জামায়াত এখন পর্যন্ত প্রতিপক্ষকে নিয়ে অসম্মানজনক কোনো কথা বলা, আচরণ করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার মতো কিছু করে নাই। দ্যাট ইজ অলসো এ ভেরি গুড জেস্টার অ্যান্ড গুড অ্যাটেম্প্ট। রাইট, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট। অসংখ্য। অ্যাডভোকেট রাজ্জাকি, এই যে মানে পরস্পরকে সম্মান দেখানোর যে জায়গাটি, আমার মনে হয় যে এইটার চর্চা একটু বেশি হওয়া দরকার। অবশ্যই হওয়া উচিত, কেন হবে না? এই যেমন সে বলল যে বিজয় মিছিল নিয়ে গেলে তাদের এখান থেকেও কেউ উস্কানিমূলক কথা বলতে পারতো, আবার উল্টা দিক থেকেও আসতে পারতো। সুযোগ সন্ধানীরা তো তৃতীয় পক্ষ ঢুকে পড়তে পারতো, তৃতীয় পক্ষ ঢুকে যেতে পারতো। আমরা তো ওইটা বিরোধিতা করছি না। না, ভালো সিদ্ধান্ত হয়েছে এটুকু বলতে কার্পণ্য করেন। আমরা তো বলি নাই যে খারাপ সিদ্ধান্ত হয়েছে, আমরা বলছি একটু বিজয়ের মিছিল হলে মানে কোনো অসুবিধা ছিল না, একটু অসুবিধা ছিল না, একটু আনন্দ ছিল। যেমন শিশির মনির যে গেল, হ্যাঁ, উল্টাটাও তো হইতে পারতো, যে বিজয়ী হইছে সে শিশির মনিরের বাসায় চলে যেতে পারতেন, সে তো যায় নাই। না, শিশির মনির যায় নাই, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন। না, শিশির মনির এর আগেও কয়েকবার গেছে। শিশির মনির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলুক, উল্টা দিকটাও তো আসতে পারতো। বরং এটা যারা বিজয়ী তাদের কাছ থেকে তো বেশি হওয়া উচিত। আলোচনা করলে আমার মনে হয় আলোচনা করলে করা উচিত। আমার মনে হয় যে এরকম তেমন পয়েন্ট পাচ্ছেন না। এজন্য বলে শিশির মনিরের কাছে, শিশির মনির যায় নাই। আমিও তো বলছি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানেন না, শিশির মনির আগে অন্তত 5 বার তার সাথে দেখা করছে। আবু হেনা রাজ্জাকি, সেটাই তো বলতেছি। আবু হেনা রাজ্জাকি এবং ডাক্তার সায়ন্ত জাহাঙ্গীর সাহেব ইলেকশন করেছেন, তিনি তো এনসিপি নেতার সঙ্গে দৌড়ে গিয়ে দেখা করেছেন আইল্যান্ড। আমরা সেরকম স্ট্যাটাস আপনাদের কাছ থেকে চাই। আলোচনা আছে তো, হ্যাঁ, ডাক্তার সায়ন্ত এবং এই প্রাণবন্ত আলোচনায় এই দৃষ্টান্ত এই নির্বাচনেই সংগঠিত হয়েছে যে পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর বাসায় চলে গেছেন। আমার কথা চাঁপাই নবাবগঞ্জে
হারুন নুরুল ইসলাম বুলবুল নিজে গিয়ে হারুন আর রশিদ, তার সঙ্গে আসফিয়া হারুন ভাই পাপিয়া, হ্যাঁ, তার বাসায় গিয়ে সেখানে সাক্ষাৎ করবারও ঘটনা ঘটেছে। এটিও তো একটা গণতন্ত্রের না, অতীত অধিকার। না, প্রায়, আপনি মনে করেন যে হারুন সাহেবের বাসায় যে গেছে, হ্যাঁ। যে বিজয়ী প্রার্থী, হ্যাঁ। আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। না, Right. অতীতও হয়েছে, অনেক অতীতেও বিজয়ী হয়েছে, মেয়র হয়নি ইলেকশনে সেটা না। হয়েছে, তবে- বাংলাদেশে এটা তবে- হয়নি তা হ্যাঁ, না। মেয়র ইলেকশনে তবে হয়েছে। সায়ন্তর এই কথাটা আমি অ্যাপ্রিসিয়েট করি, ব্যক্তি থেকে এটা যে দল পর্যন্ত সংক্রমিত হয়, এটা প্রসারিত ভালো, হয়। এটা শুভ লক্ষণ সেটা থেকে গণতন্ত্রের যে দেশ জন্য। পর্যন্ত সংক্রমিত হয়, ভালো। Right. তা আমরা চাই যে প্রত্যেকেরই তো পোর খাওয়া, আমরা পোর খাওয়া মানে বিএনপির আগেও ক্ষমতায় ছিল, সেখানেও ঘা খাইছে, আবার আউট হয়েছে, ঘা খাইছে, শেখ হাসিনা এতদিন চালাইছে, ঘা খাইছে। আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যে জায়গাটায় আসছি, আমরা চাই যে এখন আমরা এই তৃতীয় ধারা যদি একটা রাজনীতি শুরু হয়, আমি বিশেষ করে এনসিপির একটু গুরুত্ব, একটু ফোকাস দিতে চাই। এই কারণে 6টি আসনে তারা জিতেছে। 6টা আসনে জিতছে, এবং আমার মনে হয় এটা দলমত নির্বিশেষে সবারই অ্যাপ্রিসিয়েট করা উচিত যে একটা ধারা লাগবে। আমরা আওয়ামী লীগের দিয়ে, আমি আওয়ামী লীগ বললে মানুষ মনে করি, আওয়ামী লীগের আমি জবনিকা পাত এখন মনে করতেছি, কারণ তার পারিবারিকভাবে কেউ এই দলটায় মানে জাস্ট তার পরিবার থেকে আসবে কিনা আমার সন্দেহ আছে। আর এখন বিএনপি আছে, সেক্ষেত্রে আমরা যে এনসিপিটা যে যাত্রা যা শুরু হইলো, আমরা চাই একটা দল তো আর থাকবে না বাংলাদেশে, একটা দল থেকে তো আর রাজনীতি চলবে না। সুতরাং তারা একটা সম্ভাবনাময় জায়গায় গেছে, 6টা-7টা সিট পেয়েছে, 6টা। এতে মনে হয় যে বাংলাদেশের লোক তাদেরকে একসেপ্ট করছে। এখন মাত্র 12-13 মাসের বয়সের যে ওদেরকে কতখানি একসেপ্ট করতে পারে, কিন্তু আমরা যদি এই পুরা 12-13 মাস সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, টিভি মিডিয়ায় যদি সত্যি তারে আমরা একটু স্পেস দিতাম, রাজনৈতিক দলের স্পেস আমি বলি না, কারণ রাজনৈতিক দলের নিয়ম হলো সে তার দল নিয়ে চিন্তা করবে, সে কখনোই চাইবে না যে আরেকটা প্রতিদ্বন্দ্বী, আমি এটা নেগেটিভ বলছি না, তার প্রতিদ্বন্দ্বীতে সে চাইবে না যে, সুতরাং আমি রাজনৈতিক দলরে বাদ দিলাম, কিন্তু মিডিয়া, আমরা যারা সাধারণ জনগণ এবং যারা তারা ইন্টারভিউ নিয়ে তারা যদি আমরা আরেকটু কাভারে দিতাম, আমার কাছে মনে হয় এই মুহূর্তে তারা 20-25টা সিট পাইতো। কিন্তু আমরা ফ্রম ডে ওয়ান, তারা তো 25 জন প্রতিদ্বন্দ্বিতাই করেছে। দিছে, কোনো উপায় নাই তো। কারণ ওই সময় যদি আমরা অ্যাপ্রিসিয়েট না, কিন্তু করতে আসতাম, বাংলাদেশের তাহলে সকল হয়তো গণমাধ্যম কিন্তু এনসিপি কে অত্যন্ত গুরুত্বের সঙ্গেই উপস্থাপন না, করেছে। আমি দেখি নাই। আমি না, এটা আপনার ভুল অত্যন্ত অবজারভেশন। গুরুত্বের সঙ্গে। আমি বলি, হ্যাঁ। আমি বহু টক শোতে যেখানে গিয়েছি, কমনলি আমি দেখেছি বিএনপি পন্থী একজন, জামাতপন্থী একজন, এনসিপি পন্থী আপনি একজন, যেটা বলছেন সেটা হলো, অথবা বিএনপি পন্থী একজন, ওটা আমি দ্বিমত করছি না। 2 হলো এনসিপি নিবন্ধন পাওয়ার আগে নতুন একটা দল, সেই হিসেবে সরকারের সঙ্গে ডেলিগেশন যাওয়ার ক্ষেত্রে 3টা দল গেলে তার মধ্যে এনসিপি একটা। না, কোন একটা বলি, কোন একটা ওগুলা ঠিক সেমিনার, আছে। কোন একটা আলোচনা অনুষ্ঠান, গোল টেবিল, উচ্চ পর্যায়ের বৈঠক হইলে প্রতিনিধি 3টা রাজনৈতিক দল থেকে এনসিপি একটা, ডিপ্লোম্যাটরা বসলে 3টা ডাকলো, তার মধ্যে এনসিপি একটা। আপনি যেটা সংবাদ মাধ্যমের নিউজ কাভারেজ, দেখেন, আপনি যেটা সেখানে যথেষ্ট দিয়েছে, তাদেরকে কাভারেজ দেয়া হলো না। না, ওইটা আমি বলিনি। তাহলে আপনি যেটা বলতেন ইউনূস সাহেবের তো নিয়োগকর্তাই তারা। না, ইউনূস সাহেব না, সংবাদ মাধ্যম, আমি বলতেছি ডিপ্লোম্যাট, অন্যরা সবাই নিয়োগকর্তা ইউনূস সাহেবের তারা, সে কারণে নিউ ইয়র্কেও নিয়ে গেছে তাদেরকে। যে কোনো রাষ্ট্রীয় ইয়েতে ওই যে কি বলে আপনার এই যে সংস্কার পরিষদ বা সংস্কার নিয়ে যখন আলাপ আলোচনা, সেখানেও তারা, ওগুলো ঠিক আছে। আমি বলছি যেমন বিভিন্ন মিডিয়ার ব্যক্তিরা যখন ইন্টারভিউ নিচ্ছে, তখন আমি দেখছি তাদেরকে ইন্টারভিউর নামে তাদেরকে তাদের আয়ের উৎস কি, ওইটা কি, সেটা কি, নানানভাবে হেনস্থ করা। আপনি যেটা বলতেন সেটা তো রাষ্ট্রীয় লেভেলে হইছে, সেটা ভিন্ন কথা। মিডিয়া যথেষ্ট কভারেজ, না, মিডিয়া কোনো কভারেজ দেয় নাই, প্রচুর ব্যক্তিগতভাবে ধরে অ্যাটাক করছে। মানে আমি এখন দোষে যাচ্ছি না, গুণেও যাচ্ছি না। ওটা যদি আমরা না করতাম, অ্যাপ্রিসিয়েট করতাম, তাহলে তারা আরেকটু সামনে বাড়তো, আমি সেটা বলছি না। জনাব আমিনুল্লাহ রাজ্জাকী, ছোট্ট করে বলতে হবে, তাদের 2-1 জনের আচরণগত, তাদের 2-1 জনের সম্পদগত, দুর্নীতিগত যে বিষয়গুলো গণমাধ্যমে উত্থাপিত হয়েছে, সেই বিষয়গুলো বড় নেতারা কিংবা যারা এখন জয়ী হয়ে আসবে, তারা যদি অ্যাড্রেস না করতো, তাহলে জাতির কাছে কিন্তু তাদের নিয়েও একটা ধোঁয়াশার সৃষ্টি হতো। যারা দুর্নীতিগ্রস্ত যে সেক্টরেরই হোক, তাতে আপনার ওই ছাত্রদের মধ্যে হোক, ছাত্রদের বাইরে হোক, তাদের আপনি সবাইকে আইনের আওতা আনেন, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, অ্যাপ্রিসিয়েট করব আমরা 100 ভাগ। আমরা নতুন সরকারের প্রত্যাশা নিয়ে আবার আলোচনায় আসি, কিন্তু আমরা যেটা চাচ্ছি সেটা হলো এই যে তাদেরকে একটু ফোকাসে রাখা, একটু ভালোভাবে দেখা। না, আমি বলছি যে
আমরা আমরা যদি মনে করি যে আমার একটা তৃতীয় ধারা দরকার, Right. তাইলে আর যদি না মনে করি রাজনীতিবিদরা বা আমরা, না, দুধারায়- তাহলে আমরা তাদেরকে ড্যামেজ করতে থাকবো। আবার কোনো দুধারায় তো আমি হ্যাঁ। আমি সেটা মিন করছি, আর কিচ্ছু না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার সায়ন্ত। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কি কি? এটা আগেও বলেছি, তাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে তাদের প্রতিশ্রুতি সেটা রক্ষা করা। বাস্তবায়ন, রক্ষা করা, আর হচ্ছে হাই এক্সপেকটেশন জনগণের। এই যে তাদের প্রতিশ্রুতি এবং পাবলিক এক্সপেকটেশন সো হাই, এই দুইটার মাঝখানে রাষ্ট্রের ব্যবস্থাপনায় 2 বছরের 111 সরকার, 16 বছরের ফ্যাসিবাদী সরকার এবং এই 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের যে চাপিয়ে দেওয়া বোঝাটা এবং যে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, সেটা মাঝখানে। আপনি হাই অ্যাম্বিশনের কথা এটা- বলছেন, প্রতিশ্রুতিও কিন্তু হাই প্রতিশ্রুতি আছে। আচ্ছা সায়ন্ত ভাই, আমরা খালি এই যে 1.5 বছরে যাচ্ছি কেন? তার পিছের যে 15 বছর, আপনি বোধহয় কথা মনোযোগ দিয়ে শোনেন না। শুনছি। আমি বলছি 111-এর 2 বছর, হ্যাঁ। ফ্যাসিবাদের 16 16 বছর। আর এই সরকারের 1.5 বছর, এই পুরাটারই যে বোঝাটা চাপানো হয়েছে সেটা বলছি। এখন দেখেন, এখন আপনি কি বলতেছেন 1.5 বছর বাদ দিয়ে শুধু বাকিটুকু না বলবো? না না, আপনার কথা মানে যেটা বলতেছেন, তাতে আমরা কিন্তু এই যে মাঝখানে যে 1.5 বছর ছিল যে সরকারটা এই যে চলে যাবে, তার বেলায় কিন্তু এইভাবে আমরা কেউ ভাবি নাই যে উনিও কিন্তু 16 বছরের জঞ্জাল নিয়ে আসছেন। সেই কথা আমরা কখনো ভাবি না। আমরা কেন শুধু ভাবি নাই? আমি বহুবার আমি বলেছি। আমি কারো কাছে বহুবার বলেছি। শুধু সরকারের আপনি মনোযোগ দিয়ে কথা শুনেন না। আমার সামনেই যেহেতু আপনি বলতেছেন যে 1.5 বছর কেন বলতেছেন, আগেরটা না, না, বলেন না। না। আমি তো আগেরটাও বলি, 1.5 বছর বলি, আমি পার্সিয়াল বলি ভাই না। এখন আপনি এবং বলছেন আজকে এই- আপনার সাথে আমার আরো কথা হইছে, তাতে এই সরকার 1.5 বছর নিয়ে যেভাবে বলছেন, আজকে কিন্তু এই 1.5 বছরের পিছেরটা অ্যাড করছেন, কারণ বোঝাটা এখন আপনাদের উপরে না পড়েছে। না 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 না, এই কারণে আপনি মিসলিড করছেন। না, mislead আমি 16 বছরের ফ্যাসিবাদ আমলে এই দেশে যত রকমের অনাচার হচ্ছে, তার এমন কোনো অত্যাচার নাই যেটা 1000 বার বলি নাই, এমন কোনো দুষ্কর্ম নাই যেটা 1000 বার সমালোচনা করি নাই। আমি তো বহু বছর ধরে টকশোতে বলেন, আরে, লেখায় আপনি কথাটা বলেন, আপনি catch করতে পারেন নাই। এবং আমি বলি, আমি বলছি এই 1.5 বছরের যে মধ্যে টকশোগুলা হইছে আমাদের, কেন এই না, না, 1.5 বছরের মধ্যে তাদের গুম, খুন, হত্যা, হামলা, মামলা, প্রতিষ্ঠান ধ্বংস করা, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা, রাষ্ট্রকে দেউলিয়া করা, টাকা পাচার, সংবাদ মাধ্যমের টুটি চিপে ধরা, গণমাধ্যমকে নিষ্ক্রিয় করে দেওয়া, পার্টিজান করা, কোন বিষয় আছে এই 1.5 বছরে বলি নাই? আপনি আমার রেকর্ডগুলো দেখেন, আপনার সাথে আমার টক শো অনেক হইছে। আপনি মনোযোগ দিয়ে শোনেন না। না। এই যে আজকেও আপনি মিসলিড করলেন, না, অতীত না, এটা আপনি আপনার কথাটুকু বলেন, সম্ভবত আমাদের কথা শোনার যোগ্য মনে করেন না, প্রশ্নই ওঠে না। সেই জন্য হয়তো বরং এরকম আপনারা হয়। 1.5 বছরই শুধু টানছি আমরা, আমরা নতুন সবাই সরকার- 1.5 বছর টানছি, আম- 16.5 বছর আবুল টানি। রাজ্জাক, আপনার কাছে ফিরবো। ফয়সাল ভাইয়ের সঙ্গে এই 1.5 বছরের মধ্যে কতদিন বসছি দেখেন, হ্যাঁ, এবং আমি উনি রাজ সাক্ষী যে ওনার প্রোগ্রামে আওয়ামী লীগ সরকারের সমালোচনা আমার থেকে বেশি কয়জন করছে বলে। সেটা তো ঠিক আছে তো। তাইলে আবার- আমি বলছি, আপনি 1.5 যথার্থ বছরের বলছেন। সময় ওই 16 আমরা একটু আবার টানা হয় নাই। আবার এই বিতর্কে না গিয়ে আমরা একটু আবার আপনাকে বিতর্কই শুনে তো আসি। হবে। নতুন চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ ওইটাই, যে হ্যাঁ। যা কিছুই বলুক, এক্সপেকটেশন আর তাদেরকে প্রতিশ্রুতি। হ্যাঁ, বিএনপিকে আজকে এই যে ধর্মভিত্তিক একটি দল, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, যারা ভেস্তের টিকিট বিক্রি করেছে, যারা আবার ইহকালের টিকিট বিক্রি করে টাকা বিলি করে ভোট কিনতে চেয়েছে, যারা দ্বিমুখী আচরণ করেছে, একবার বলেছে জনগণের কাছে গিয়ে আল্লাহর আইন করবে, শরিয়া আইন করবে, ইসলামের আল্লাহ পথে চলবে, বিদেশিদের কাছে আর অন্য ধর্মের কাছে গেলে বলছে আমরা শরিয়া আইন করব না, একবার বলছে নারীরা প্রস্টিটিউট, কর্মজীবী নারীরা, আল জাজিরায় বক্তব্য দিয়ে আসছে, আবার নারীরা দলেরও প্রধান হতে পারবে না, দেশের প্রধান হতে পারবে না, কি কি সব বলল, আবার বলে নারীদের মন্ত্রী বানাবে। এই যে নানান রকমের ছল চাতুরি করে এরকম একটা দল, তারা আজকে 70 ঊর্ধ্ব আসন পাওয়ার কথা না। এইটা বিএনপির নেগেটিভ মার্কিংয়ের জন্য আজকে জামাত ইসলাম এই আসনগুলো পেয়েছে। বিএনপি গত 1.5 বছরে তাদের নামে যে কালিমা লেপন হয়েছে, তাদের কিছু সদস্যের দুষ্কর্মের কারণে, চাঁদাবাজির অভিযোগ এবং দখলের অভিযোগ, বিএনপিকে তাদের দলের এটাকে শুদ্ধ করতে হবে যে তাদের নেগেটিভ মার্কিংয়ের জন্য এই দেশের অগ্রহণযোগ্য একটা শক্তিও এইরকম এমপাওয়ার্ড হয়ে যেতে পারে, যার নজির আমরা দেখলাম।
সুতরাং নিজেদেরকে শুদ্ধ করে নিজেদের রাজনীতি দিয়ে অন্যের রাজনীতি মোকাবেলা করতে হবে, যাতে মানুষ সত্যিকার অর্থে তাদেরকে আরও বেশি গ্রহণ করে এবং কোনো রাষ্ট্রের জন্মের বিরোধিতাকারী, ধর্মের অপব্যবহারকারী, কোনো রকম দুর্নীতি করা লোক তারা যেন এইরকম রাষ্ট্রীয় ক্ষমতায়িত না হয়। সেটাকে বিট করতে হলে নিজেদেরকে আগে বিট করতে হবে, নিজের মধ্যে গণতন্ত্র আনা, নিজের দলের এইরকম কাজ এতদিন করেছে, সরকারে তারা ছিল না, সরকারকে ধরতে বলেছে, ধরে নাই, কিন্তু এখন আমাদের প্রশ্ন করার সুযোগ আসবে যে তারা সরকারে থাকলে এখন তো তোমার পুলিশকে দিয়ে তুমি ধরাতে পারো, তাহলে এখন ধরাচ্ছ না কেন? আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা দখলবাজি দেখতে চাই না, আমরা দম্ভ দেখতে চাই না। আওয়ামী লীগ হইল এই সরকারের জন্য হওয়া উচিত একটা গাইড বই, গাইড বুক, গাইড করবে। কি গাইড বুক? আওয়ামী লীগ যা যা করে করে জনধিকৃত হয়েছে, যা যা করে করে রাষ্ট্রকে ধ্বংস করেছে, যা যা করে করে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করেছে, যা যা করে করে দেশের আত্মমর্যাদা নষ্ট করেছে, এইগুলো সামনে রাখতে হবে এবং প্রতিদিন দেখতে হবে যে আমি এইটা কোনোটা করছি নাকি। করলেই বুঝতে হবে আমার ধ্বংস অনিবার্য আওয়ামী লীগের মতো। সুতরাং এটা করা যাবে না। নিজেদেরকে আত্মশুদ্ধি, নিজেদের অবস্থান ক্লিয়ার করা, পাশাপাশি যে অঙ্গীকার করেছে আপনারা সবাই জানেন, সে অঙ্গীকারগুলো পালনের জন্য রাতারাতি পেরে যাবে সব, এটা আমরা কেউ আশা করি না, এটা কারো পক্ষে সম্ভব না। কিন্তু তাদের আন্তরিক চেষ্টাটা আমরা দেখতে চাই। যেটুকু না পেরেছে সেই জন্য তারা যেন সরি বলে এবং ব্যাখ্যা দেয় যে আমি চেষ্টা করেছি, এই দেখেন এতটুকু করেছি, এতটুকু পেরেছি, বাকিটা এই কারণে পারছি না, আপনারা সহযোগিতা করেন, আমরা করব। আমরা এই রাজনীতিটা চাই। অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আমি তার সাথে একমত। আমি যেটা বলছি যে আজকে ধরেন তাদের কতগুলা প্রতিশ্রুতি আমাদের দিতে হবে। ইশতেহারে যেটা দিছে সেটা তো আছেই, ইন এডিশন যেগুলা চলমান, যেমন ধরেন বিচার প্রক্রিয়া আমরা দেখতে চাই, কারণ এটা দরকার। যেমন উনি বললে সামনে আমলনামাটা থাকতে হবে, আজকে তো তারা সেই তাদের কর্মের জন্যই ওই জায়গাটায় গেছে, শুধু ওইটা চলমান থাকুক আমরা প্রত্যাশা করি। তারপরে ধরেন চাঁদাবাজি, ওনার উপরে ব্লেম থাকুক, আমার উপরে ব্লেম থাকুক, আমরা ফ্রম ডে ওয়ান, কারণ আমরা দেখছি এমনও এই 1.5 বছরের যে সরকার, সেখানে যখন চাঁদাবাজির কথা আসছে অনেকে বলছে যে আমরা তো প্রশাসনে নাই, না আমরা তো সরকারে নাই, ওনাদের কাছ থেকে আমরা এই বক্তব্য পাইছি, আমরা প্রশাসনে নাই, পুলিশ ধরে না কেন। সুতরাং আমরা এখন ওনার সাথে আমি একমত হইলাম যে আমরা এনশিওর করতে, আমরা প্রয়োজন যদি পাই আমরা জানাবো যে চাক্ষুষ, এবং সেটা আমরা অ্যাকশনটা দেখতে চাই, তখন যাতে আমরা বলতে পারি। 2 নম্বর, টাকা বিদেশে যেটা পাচার হয়েছে সেটা কতদূর আনতে পারবে না পারবে বড় কথা না, সামনে যাতে না যায়, অর্থাৎ তলার নৌকার ফুটাটা অন্তত বন্ধ করেন। তারপরে ধরেন দুর্নীতি, এগুলা বন্ধ করেন, কারণ দুর্নীতি বন্ধ হইলে একটা দেশ এমনি সচ্ছল হয় সাধারণ মানুষ। আর রাজনীতিবিদ এখন হয়তো বললে, আমি তো রাজনীতি বলতে পার্টিকুলার তার দল না, আমার দল না, কারো দল না, রাজনীতিবিদ বলতে আমরা পার্টিকুলারলি বুঝাই যে দুর্নীতির সাথে তারাই সম্পৃক্ত থাকে। আপনার দল কোনটা? আমার না বলছে আপনার আমার দল বলছি না, আমার তো কোনো দল নাই, জানেনই আপনি, কারণ আমাকে বইলে তো লাভ নাই, আমি কোনো দল করি না। একটা দল আমি করতাম এক সময়, নাম বলছি না এখন, একটা দল এক সময় করতাম, এখন আর করি না, সেটাও এখন না, 6-7 বছর হয়েছে। তো যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না। যে আমরা যেটা চাই, জনগণ যেটা চায়, ওনাদের আওয়ামী লীগের আমলনামা সামনে রাখার দরকার নাই, যে কর্মগুলো কইরে গেছে সেটার অ্যাকশন তারা নেক, সেটাই তাদের জন্য যথেষ্ট হবে, এবং আমরা সেটা দেখব। যদি চলমান না থাকে ধারাবাহিকতাটা, আমরা কষ্ট পাবো, ওনারা ধাক্কায় সরাই দিতে পারবো না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা সেই জায়গাটায় যেন এই দেশ বা এই দেশের জনগণ আর না যায়। জনগণ দেখতে চায়, বিশেষ করে আপনার এই গণহত্যা হয়েছে, তো বিডিআর হত্যা হয়েছে, আয়নাঘর হয়েছে, এগুলো রিপিটেশন তো হবেই না। ইন এডিশন বিচার প্রক্রিয়া চলমান থাকুক, আর সাধারণ মানুষের কর্মসংস্থানের দিকে মনোযোগ দিবে, দেশের বাণিজ্য যাতে ঠিকমতো চলে, দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণে রাখতে পারে, এইগুলার প্রায়োরিটি বেসিস দেখা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু এই যে প্রতিবেশী একটি দেশ আছে যারা দাদাগিরি ফলাতে চায়, সেই দেশের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, পানি সহ নানান বিষয়, অর্থ বাণিজ্য নানান বিষয়, সেই বিষয়ে একটু আলোকপাত করবেন? বিষয়টা দেখেন, আপনি প্রতিবেশী দেশ বলেন না, যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি যদি জিওগ্রাফিক্যালি দেখেন, পৃথিবীতে এরকম একটা দেশ নাই। এইভাবে যদি আপনি দেখেন, 3 দিকে একটা দেশ, এবং 3 দিকে একটা দেশ, মাঝখানে আমি কিন্তু সেই হিসাবে আইসোলেটেড। ভাগ্যিস যে আমি বঙ্গোপসাগরটা পাইছিলাম, তা নাহলে তো আমি থাকতাম ল্যান্ডলক কান্ট্রি। শুধু ওইটুক পাওয়ায় আমার একটা গুরুত্ব আছে। 3 নম্বর হইল
এইরকমটা দেশে আপনি যদি ভারত বাংলাদেশে একসাথে কম্পেয়ার করেন, টোটালটা মিলে যদি একটা হিউম্যান বডি ধরেন, বাংলাদেশ হলো স্টোমাক। পুরাটা দুইটা দেশ মিললে একটা শার্ট বানালে একটা শার্টের পকেট বাংলাদেশ। সুতরাং এই স্টোমাক যদি পয়জনাস হয়, স্টোমাক যদি কোনো বিষাক্ত কিছু হয়, তাহলে পুরা ওইটা সহ এফেক্ট হয়। তাই তাদের একটু কনসার্ন থাকতে হয়। না তো কিন্তু আপনি পকেট বলছেন, পকেট যদি গরম থাকে তাহলে কিন্তু পুরো বডিটাই অন্যরকম। সেটা ঠিক আছে, সেইটুক গরম তো হওয়ার জন্যে হ্যাঁ। আপনি গরম হইয়া তার সাথে বৈরী আচরণ করবো কেন? সমঝোতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, তোমার পাশে আমি আসি ভাই, তুমি বড় দেশ, ভালো কথা, আসো আমরা গুন্ডা দুইটা সহ অবস্থান, যে কানাডা আমেরিকা থাকতেছে, পৃথিবীতে বহু দেশ আছে পাশে থাকতেছে, আমরা ঠিক সেইভাবে সহ অবস্থান করতে চাই। সেই লক্ষ্যে কাজ করুক নতুন সরকার, আমরা আমাদের সাধ্যমতো আমরাও কোঅপারেট করবো। আমাদের কোঅপারেট ওয়েটা কি? দুই কলম লেখা, দুই কলম বলা। সুতরাং এই যে প্রতিবেশীর কথা বলতেছি, সেই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক মর্যাদার ভিত্তিতে ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছে কিন্তু ওই প্রতিবেশী, এই ইস্যুতে কিছু বলবেন? ফেসিস্টে আশ্রয় দিচ্ছে এখন যদি বলেন, তাহলে তো আমরা অনেক কথাই বলি যে ওই বিদেশ থেকে আলী রিয়াজ আসছে, তার ডুয়েল পাসপোর্ট, যে হেই বেটা আমেরিকান, তো আমেরিকার থেকে সেই দেশের সংবিধান ঠিক করবে কেমনে? আর যে 100% বাঙালি ছিল, 100% বাংলাদেশি ছিল, সে যখন দাপরানি খাইয়া ওই দেশে চলে গেল, হ্যাঁ, তখন কি মনে হয় যে ডুয়েল সিটিজেন, তার সাথে আর এর পার্থক্যটা কি? ও আসছে আমেরিকাতে এসে কাজ করতেছে, আর সে এখান থেকে চলে গেছে। জি। এক, দুই, ওইটা বললে আবার পুরনো কথা, সে কিভাবে গেল, তারে পাঠাইলো কে? সে তো এই রাষ্ট্রযন্ত্রের এয়ারক্রাফট ব্যবহার করেই গেছে। যারা তারে দিয়ে আসলো তারা তো বহাল তো বিয়েতে আছে। সেই বিতর্কে আমরা এখন আর যাইতে চাই না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার সায়ন্ত। এই ইস্যুতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশী দেশের সম্পর্কে বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী প্রতিটা রাজনৈতিক দল অভিন্ন মত দিয়েছে। তারা প্রত্যেকেই, যারাই ক্ষমতায় আসুক বা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক বা না আসুক, সবার মতই এইটা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে। তোমার আমার কাছে তোমার কাজ আছে, তোমার চাওয়া আছে, তোমার কাছে আমার চাওয়া আছে, কাজ আছে। তোমার ওইখানে আমার কিছু জিনিস রপ্তানি করব, তুমি আমার এখানে কিছু রপ্তানি করব। তোমার আমার দুইজনের অভিন্ন বর্ডার আছে, ওইখানে নিরাপত্তা তোমার স্বার্থে দরকার, অভিন্ন আমার নদী স্বার্থে আছে, দরকার। হ্যাঁ। তোমার আমার অভিন্ন নদী আছে, সেইখানের পানির আন্তর্জাতিক আইন অনুসারে আমার পাওনাটুকু আমাকে বুঝিয়ে দাও। তোমাকে সম্মান করা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমার দায়িত্ব, আমাকে সম্মান করো রাষ্ট্র হিসেবে তোমার দায়িত্ব। তুমি যত বড় রাষ্ট্রই হও, রাষ্ট্র তো তোমার একটাই। তুমি যত ছোট রাষ্ট্রই একটা হোক, রাষ্ট্র তো একটাই। তোমার কাঠামো আমার কাঠামো এক। সুতরাং কেউ কাউকে ছোট করে দেখো না, কেউ কাউকে অপদস্থ করো না, কেউ কারো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করো না। সবাই সবার সহযোগিতা করব, অন্যকে রেসপেক্ট করে। এই মনোভাব নিয়ে যে বা যারা আসবে তারা আমাদের বন্ধু হবে। এই মনোভাব নিয়ে যে আসবে না, ঠিক আছে ভাই, আপনার কাজ আপনি করেন, আপনি যেহেতু আমাকে বন্ধু বানাতে চান না, বন্ধুসুলভ আচরণ নাই, আপনার সঙ্গে আমার শত্রুতার দরকার নেই, আপনার জায়গায় আপনি থাকেন, আমাকে আমার কাজ করতে দেন। যারা আমার বন্ধু মনে হয় আমি তার সঙ্গে করব। পৃথিবীতে এখন তো বাই ডুয়েল ইন্টারেস্ট রক্ষা করে এরকম চলার বন্ধুরাষ্ট্রের পাওয়ার তো কোনো অভাব নাই। আপনি বড় শক্তির মধ্যে আপনি বলেন, চায়নার সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আছে, একরকম বন্ধুত্ব। ইন্ডিয়া প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে কালচারালি, মেডিকেল, নানান ইস্যুতে আমাদের যাওয়া আসা নানান কিছু আছে কালচারালি। তো সব মিলে যদি বন্ধুত্ব রক্ষার মতো এরকম সমতার ভিত্তিতে চলে, বন্ধু হবে। রাশিয়ার সঙ্গে আমাদের অনেক কিছু বিষয়ে লেনাদেনা আছে, বন্ধুত্ব একরকম হচ্ছে। আমেরিকার সঙ্গে আমাদের এখানে, আমেরিকা আমাদের সবচেয়ে বড় ইনভেস্টর এখানে বাংলাদেশে, তাদের সঙ্গে একরকম বন্ধুত্ব। মিডল ইস্টের সঙ্গে একরকম বন্ধুত্ব। আমাদের দেশের এই এমপ্লয়িদের, কর্মজীবী মানুষদের বিভিন্ন দেশ যারা এমপ্লয়ি হিসেবে নেয়, তাদের সঙ্গে একরকমের বন্ধুত্বের সম্পর্ক। ফলে পৃথিবীর যে দেশেই হোক, যেখানেই হোক, যারাই হোক, যারা আমার বন্ধুত্বের মর্যাদা দিবে তাদেরকে আমি বন্ধু বলে স্বীকার করব। মনে করেন আমি যত সাধারণ মানুষ হই, আপনি এখানে হোস্ট, আপনি এই চ্যানেলের মালিক হয়ে গেলেন, আরও বিশাল কিছুর মালিক হয়ে গেলেন, যদি আমি দেখি আপনি আমাকে বন্ধুর চোখে দেখছেন না, আমার সম্মান রক্ষা করে বন্ধুত্বর জায়গায় নাই, আপনি আমার প্রভু হতে চান, আমি আপনার কাছে নাই ভাই। পরিষ্কার একদম পরিষ্কার। বার্তাটা। জি, অসংখ্য ধন্যবাদ। আবু হেনা রাজ্জাকি, সরকার 15 তারিখের মধ্যেই গঠিত হচ্ছে,
মির্জা ফখরুল সাহেব সে কথাই স্পষ্টভাবে বলেছেন, খুব দ্রুত আজকের মধ্যেই হয়তো না, এমপিদের কারণ গেজেট আমরা হয়ে তো যাবে। হয়ে যেতে পারে, হ্যাঁ। কারণ আমরা তো মনে করছিলাম রেজাল্ট দিতে দেরি হবে অনেক, সেই হিসাবে তো রেজাল্ট আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি। আজকে না হইলে আজকে কয় তারিখ, 13, হ্যাঁ, আর কালকে সন্ধ্যার ভিতরে হয়তো গেজেট হয়ে যাবে। হ্যাঁ, গেজেট হয়ে গেলে শপথ হবে এমপিদের, দেন তারপরের দিনেই তো মানে আজকের মধ্যেও যদি গেজেট হয়ে যায় তাহলে কালকের মধ্যেই তো এমপিদের শপথ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে পরশুদিন অর্থাৎ 15 তারিখ সরকার গঠনে এই সরকারের আকারটা কেমন আপনি প্রত্যাশা করছেন, আর কারা থাকবে, মানে নবীন প্রবীণের সমন্বয়ে ঘটবে কিনা? শুনুন, এটা তো আমার চেয়ে ভালো বলতে পারবে সায়ন্ত, শুনবো, তার যেহেতু কাছেও শুনবো আপনার প্রত্যাশাটা শুনি। আমরা যেটা চাই, আমি ব্যক্তিগতভাবে, আমরা বলতে পারি না, কেন আমার তো কোনো দল নাই যে আমরা বলবো। আমি ব্যক্তিগতভাবে যেটা চাই, সেটা আমার কাছে মনে হয় যে তারেক রহমান সাহেব, উনি দায়িত্ব পাইছেন, উনি কিন্তু মানে জীবনে ডাইরেক্ট এমপি প্রথম, তারপরে ডাইরেক্ট প্রধানমন্ত্রী হচ্ছেন। ওনার রেসপন্সিবিলিটিটা মারাত্মক, এবং এটার ভারসাম্য রক্ষা করা এবং খুব সুচিন্তিতভাবে, আমার কাছে মনে হয় সে তো দীর্ঘদিন তার মা যখন মানে বেগম খালেদা জিয়া ছিলেন ক্যাবিনেটে, সেটা পরিচালনা কম বেশি দেখছেন। তারপরে তার দলের নেতা টেতাকে সবাই কম বেশি উনি চেনেন। আমরা যেহেতু এই কতগুলো চাঁদাবাজির কথা বললাম, দুর্নীতির কথা বললাম, টাকা পাচারের কথা বললাম, এইটা কোনো দলকে অ্যাটাক করে বলা না, এগুলো তো রাজনৈতিক দলের ভিতরে কম বেশি যাই। আমার কাছে মনে হয় সেটাকে বিবেচনায় নিয়ে যাদেরকে ক্যাবিনেটে নিলে এই বিষয়গুলো থেকে উনি খুব সহজে একটু ঊর্ধ্বে থাকতে পারেন, সেইভাবে ওনার চুজ করা দরকার। কারণ ওনার দলে তো লোকের অভাব নাই, না, সঠিক। একটা মন্ত্রণালয় নিয়ে 3 জন 4 জন আছে, যেটা সবাই যোগ্য। এখন সব মানে সে হয়তো নেতা হিসেবে নিজে যোগ্য মনে করে, আর তারেক রহমান সাহেব দেখা উচিত ব্যক্তি হিসাবে উনি কেমন, কতটুকু ভালো, কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু কোয়ালিফাইড, এইটা বিবেচনায় নিয়ে আমার এই কাছে ক্যাবিনেটটা সাজানো উচিত। তাইলে অন্তত ওনার কাছে অভিযোগ যাবে অমুকে চাঁদাবাজি করে, অমুকে দুর্নীতি করে, সেটার থেকে সে ইনিশিয়ালি অন্তত 60, 30, 40, 50% দূরে সরে আসতে পারেন আগেই, যদি রাইট পারসনকে চুজ করেন অ্যাট দ্য রাইট প্লেস। আরেকটি বিষয়, গণতন্ত্রের অভিযাত্রায় পার্লামেন্টেরও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপদের যে বিষয়গুলো, সেই বিষয়েও তো একটা, সেটা আমার কাছে মনে হয় যে উনি ব্যক্তিগতভাবে যে একক সিদ্ধান্ত নেবেন সেটা ঠিক হবে না। আমি মনে করি ওনার দলের ভিতরে যারা আছে, যার উপরে উনি ডিপেন্ড করতে পারে, উনি যদি মনে করেন যে না, উনি আমাকে সৎ বুদ্ধি দিবেন, ভালো বুদ্ধি দিবেন, এরকম ছোট্ট একটা কিচেন ক্যাবিনেট বলেন আর যাই বলেন না কেন, ঐক্যমত্যের ভিত্তিতে ওনার চুজ করা দরকার। এবং এই স্পিকার, ডেপুটি স্পিকারের ক্ষেত্রে আমি সাজেশন আমার, যেহেতু ওইদিকে বড় একটা সংখ্যা নিয়ে আসছে, হোক সে যে আদর্শেরই, আলটিমেটলি পার্লামেন্টে ঢুকছে, সেই স্পিকার, হুইপ টুইপের ক্ষেত্রে এটা ডিস্ট্রিবিউশন শেয়ারিং করা যায় কিনা বিরোধী দলের মধ্যে, সরকারের মধ্যে, পারে কিনা, যদি পারে ভালো, আমি মনে করি এই শেয়ারিং দলের বাইরে থেকে ডেপুটি স্পিকারের তো প্রতিশ্রুতি আছে। আমি কি আইনে দলের বাইরে মানে বিএনপির বাইরে সমমনাদের মধ্য থেকে হতে পারে, যদি পারে ভালো, জি, তাহলে একটা কোঅপারেশনটা শুরু থেকেই বেড়ে যায়। ডক্টর শান্ত, ধরেন বিএনপি তো জুলাই সনদের আগে 31 দফা দিয়েছে, ওই 31 দফার মধ্যেও আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার কথা, যেটা শেখ হাসিনাও আগে প্রতিশ্রুতি দিয়েছিল 2008-এর নির্বাচনের সময়, বহু বছরও রক্ষা করে নাই, কারণ রক্ষা করার ইচ্ছা নিয়ে প্রতিশ্রুতি দেয় নাই। সেই হিসেবে শুরুর দিকেই যদি এরকম ভালো লক্ষণ কিছু এই সরকার দেখাতে পারে, সেটা মানুষের ভালো লাগবে এবং মনে হবে যে হ্যাঁ, এরা যা বলছে সেটা বিশ্বাসযোগ্যতার পরিচয় পাচ্ছি। 1, 2 হলো রাষ্ট্র পরিচালনায় বিএনপির যারা অতীতে মন্ত্রী ছিলেন, এইরকম যে সিনিয়র নেতারা, তাদের অতীতের আমলনামাটা মাথায় রেখে যে কার দ্বারা আমাদের ওই সরকারে থাকা অবস্থায় বদনাম হয়েছে, তাদেরকে একটু সাইডে রাখা বা চিন্তা ভাবনা করা, আর ওই সময় যারা ভালো করেছেন তাদেরকে খুব ভালো মন্ত্রণালয়ে দেওয়া, অভিজ্ঞ এবং আগে তারা সুনামের সঙ্গে চালিয়েছেন এবং তাদের গোয়েন্দা রিপোর্ট ভালো, সব মিলিয়ে দলীয় পজিশন ভালো। এইটা নতুন তো অনেক লাগবে, নতুনদের শিখতে হবে এবং তুলনামূলক ইয়াংরা বা তাদের স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে তারা থাকবেন, এটা আমাদের প্রত্যাশিত। পুরাতনদের সঙ্গে সমন্বয় করে শিখবেন। সেই ক্ষেত্রে অনেকগুলো উপাদান দেখতে হয়। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনটা ইম্পর্ট্যান্ট, যে দেশের কোন অঞ্চল খালি পড়ে গেল কিনা, বৃহত্তর বিভিন্ন অঞ্চলও যাতে কাভার করে একজন মন্ত্রীর বেলায়।
কারণ মন্ত্রী বানাইতে হলে ওইটাও কিন্তু মানুষ দেখে যে আমার এই বৃহত্তর এলাকায় তো একজনও মন্ত্রী নাই, আমাদের এখানে রিপ্রেজেন্টেটিভ কোথায়, আমরা বণ্টনটা সুষম। এত এমপি দিলাম তো একজন, এই জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। তারপর তার মধ্যে দেখতে হবে শিক্ষা দীক্ষার অবস্থান, দেখতে হবে তার লেখাপড়া শিক্ষা দীক্ষায় সে যোগ্য কিনা, সে অতীতের রেকর্ড, কেউ আছে খুব সৎ ভালো লোক কিন্তু কিন্তু তার অথর্ব। কথাবার্তা এরকম যে তার অসংলগ্ন কথার জন্য দল এবং সরকার ক্ষতিগ্রস্ত হতে পারে, তাকেও গুরুত্বপূর্ণ জায়গায় নিলে দল বিব্রত হয়, সরকার বিব্রত হয়। আবার কেউ আছে খুব সুন্দর সুন্দর কথা বলে, এত মিষ্টি কথা বলে মনে হয় জোরের প্রধানমন্ত্রী বানায় দেয়, কিন্তু লোকটা সুবিধার না, চেয়ারে বসালে চেয়ার সহ বেচে কেনে খেয়ে ফেলবে, তা ওগুলা বিবেচনায় নিতে হবে। দেশের প্রতি এবং মানুষের প্রতি দরদ কার আছে, বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে দেশের স্বার্থ বিক্রি করে দেয় এমন কোনো মেন্টালিটির লোক আছে কিনা। Right. বিভিন্ন সময় অভিযোগ তো অনেকের নামে নানানভাবে ওঠে, সত্য মিথ্যা জানি না, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। ফলে বাংলাদেশপন্থী, দেশপ্রেমিক, সততার বিষয়টা তার ভেতরে আছে, যোগ্যতাও আছে, ভবিষ্যৎমুখী, মানে একটু আধুনিক এবং ভবিষ্যৎমুখী চিন্তা করতে পারেন এমন লোক। নেতা সে যে আজকে বসে আগামীকালকে দেখতে পারে এবং আজকের এই দিনকে আগামী দিনের কাছে নিয়ে যেতে পারে। অন্যরা যেটা, সাধারণ মানুষ যেটা আগামী বছর ভাববে, নেতা সেটা আজকে শুধু ভাববেই না, এক্সিকিউট করে ফেলবে। এটা হলো নেতা, সেই নেতা চাই। সেরকমদের সমন্বয়ে একটা সুন্দর ক্যাবিনেট হোক এবং এটা জনসংখ্যা এবং এরিয়ার ভিত্তিতে করতে গিয়ে আমাদের এখানে অনেক সময় খুব ঢাউস সাইজের মন্ত্রিসভা হয়, সেটাও মাথায় রাখতে হবে। আসলে এত মন্ত্রীর দরকার কিনা ওই মন্ত্রণালয়, নাকি এটা শুধুই কোটা ভিত্তিক বা কাউকে খুশি করার জন্য দিয়ে রাষ্ট্রের জন্য বার্ডেন করা হচ্ছে, সেগুলো যেন বিবেচনায় না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী আমাদের এখানে এসে ভোটের আলাপে অনেকগুলো নতুন সরকারের প্রত্যাশা নিয়ে অনেকগুলো কথা বলবার জন্য। আপনাদের দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শেষ করতে চাই যে কথা দিয়ে, সেটি হচ্ছে নতুন সরকার আসবে। এই সরকার জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা শুরু করবে, যা দেশবাসীর প্রত্যাশিত। সেই প্রত্যাশায় শেষ করছি ভোটের আলাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সঙ্গেই থাকুন।